আউনি বাউনি চাউনি, 3 দিন পিঠা খাওনি, 3 দিন কোথা না যেও, ঘরে বসে পিঠা খেও। নমস্কার, আমি অর্ণব। অনেকেই নিশ্চয় ভাবছেন শুরুতে যে ছড়াটা বললাম সেটা আবার কিসের। ওটা আমাদের গ্রামেগঞ্জে পৌষ সংক্রান্তির আগের দিন পড়া হয় মা লক্ষ্মীকে আবাহন করার জন্য। এই ছড়া পড়তে পড়তে শিলনোড়া, ভাত তরকারি সহ রান্নার হাঁড়ি ইত্যাদি চারিদিকে খড় দিয়ে বাঁধা হয়। একে বলে বাউনি বাঁধা। সেটা খোলা হয় আবার 3 দিন পরে। এই 3 দিন গেরস্থ বাড়ির বাইরে রাত কাটাতে পারবে না। মনে করা হয় এই বাউনি বাঁধার মাধ্যমে সংসারে লক্ষ্মীকে বেঁধে রাখা হচ্ছে। এই সদ্য পৌষ সংক্রান্তি গেল, আমার গ্রামের বাড়ি মামার বাড়িতে এবছরও এই মন্ত্র পড়া হয়েছে। এগুলো না বাংলার বহু পুরনো সংস্কৃতি। আমরা কেউ জানি, কেউ আবার জানি না। জানেন তো, বাংলা সাহিত্য পড়তে পড়তেও বাংলার এরকম বহু লোকাচারের কথা জানতে পারি। বাঙালি হয়েও যে বিষয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না আমার। এই যেমন আজকে যে গল্পটা আপনাদের শোনাবো, সেটা পড়তে পড়তে জানতে পারলাম বাঙালি মেয়েদের নাকি জোর বছরে বিয়ে হয় না, মানে ওই 18, 20, 22 এই রকম বয়সে আর কি। আজকাল যদিও এগুলো কিছুই মানা হয় না, না মানা উচিত বা দরকার এমনটা আমি একবারেই বলছি না, কিন্তু সময় যত এগোবে নিয়মকানুন সবাইকার পক্ষে সুবিধাজনক একটা মন নেবে আর কি। এটাই তো বাঞ্ছনীয়। তবে ওই এটাও পুরনো বাংলার ব্যাপারে একটা নতুন তথ্য জানা। আর বাংলার বিষয়ে, সে ভাষা হোক বা সংস্কৃতি, নতুন কিছু জানতে আমার সব সময়ই ভালো লাগে। আচ্ছা, এবার আপনারা আমায় বলুন তো, আপনারা কি বাংলার এমন কোনো লোকাচার বা নিয়ম জানেন যা আপনাদের ধারণা অনেকেই জানেন না? লিখে যেতে পারেন কমেন্ট বক্সে। তবে তার আগে আসুন আজকের গল্পটা শোনাই। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প সম্পাদকের কন্যাদায়। দেশবিখ্যাত সাহিত্যিক আর্যশক্তি মাসিক পত্রিকার স্বনামধন্য সম্পাদক শ্রীযুক্ত মনতোষ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কন্যাদায় উপস্থিত হইয়াছে। মনতোষবাবুর 3টি সন্তান, প্রথমটি পুত্র, অপর 2টি কন্যা। জ্যেষ্ঠা কন্যা মণিমালার বয়স 13 বর্ষ অতিক্রম করে, কিন্তু সুপাত্র জুটিতেছে না। কয়েক স্থানে কথাবার্তা হইয়াছিল, এমনকি কেহ কেহ আসিয়া মেয়ে দেখিয়াও গিয়াছিল, কিন্তু শেষ পর্যন্ত কোনো সম্বন্ধই টিকে নাই। যে পাত্রকে মনতোষবাবু পছন্দ করেন তাহার পিতা বিস্তর টাকা চাহিয়া বসে। যুদ্ধের বাজারে 3 গুণ মূল্য দিয়া আর্যশক্তির জন্য কাগজ কিনিতে হইতেছে। পাত্রের উচ্চ মূল্য শুনিয়া মনতোষবাবু পিছাইয়া পড়েন। আবার দরে যদি পটিল, পাত্রের রূপগুণ শুনিয়া গৃহিণী খুঁতখুত করিতে লাগিলেন। দরেও হইবে সস্তা, জিনিসটিও হইবে উচ্চ শ্রেণীর, এমন একটি ব্রাহ্মণ পাত্র মনতোষবাবু খুঁজিয়া পাইতেছিলেন না। এই হইয়াছে মুশকিল। অনুসন্ধানের ত্রুটি ছিল না, তথাপি তাহার গৃহিণী মাঝে মাঝে ঝঙ্কার দিয়া বলিয়া থাকেন, কোনো চেষ্টাই তো নেই, বাড়ি থেকে এক পা নড়বে না, খুঁজবে না, পাত্র জুটবে কোত্থেকে, তাকুক মেয়ে আই বুড়ো হয়ে। একদিন গৃহিণীর নিকট এই প্রকার মুখ নাড়া খাইয়া আপিস ঘরে আসিয়া কালে হাত দিয়া বিষণ্ণ মনে মনতোষবাবু বসিয়াছিলেন। এমন সময় তাহার সহকারী সম্পাদক অবিনাশ আসিয়া প্রবেশ করিল। অবস্থা দেখিয়া জিজ্ঞাসা করিল, কি ভাবছেন? মনতোষবাবু বলিলেন, ভাবছে মেয়ের বিয়ের কথা। একটা পাত্র তো মনের মতো পাওয়া যাচ্ছে না, কি যে করি। অবিনাশ বলিল, ভেবে আর কি করবেন, ও যখন হবার তখন আপনিই হবে, অত ভাববেন না। ভবিতব্য, সবই ভবিতব্য। হ্যাঁ, সে তো জানি, কিন্তু তবু। অবিনাশ কিয়ৎক্ষণ অধমুখে বসিয়া থাকিয়া বলিল, আচ্ছা, একটা কাজ করলে হয় নাকি? আর্য শক্তিতে একটা বিজ্ঞাপন দেওয়া যায় না কেন? অবশ্য নামধাম গোপন করে, নইলে শত্রুরা হাসবে কি না? মনতোষবাবু বলিলেন, হ্যাঁ, তা দিয়ে দেখতে পারো। মেয়ের বাপ যখন হয়েছি, তখন শত্রু হাসলেই বা করব কি বলো? কবি বলে গেছেন, কন্যা পিতৃত্বং খালু নাম কাস্টম।
খুব ঠিক কথাই বলেছেন। একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। অবিনাশ সান্ত্বনার স্বরে বলিল, দেখুন, আপনি অমন করে মন খারাপ করবেন না, হয়ে যাবেই একটা। আজ না হয় কাল, কাল না হয় পরশু। মেয়ের বিয়ে কি আর আটকে থাকবে বলুন তো? পরবর্তী সংখ্যা আর্যশক্তিতে এই বিজ্ঞাপনটি বাহির হইল। ত্রয়োদশ বর্ষীয়া গৃহকর্ম নিপুণা সুন্দরী ও শিক্ষিতা কন্যার জন্য শাণ্ডিল্য ভিন্ন অপর কোনো গোত্রের একটি সুশিক্ষিত ব্রাহ্মণ পাত্র আবশ্যক। কন্যার পিতা সৎবংশজাত এবং সমাজে মান্যগণ্য, কিন্তু অধিক অর্থ ব্যয় করিতে আপাতত অক্ষম। নিম্নলিখিত ঠিকানায় পত্র ব্যবহার করুন। ঘটকরাজ, কেয়ার অফ ম্যানেজার, আর্যশক্তি। পত্রিকা প্রকাশিত হইবার পর সপ্তাহকাল অতীত না হইতেই খান 25 পত্র আসিয়া পড়িল। অধিকাংশই পাত্রের অভিভাবক কর্তৃক লিখিত। তাহারা জিজ্ঞাসা করিয়াছেন, অধিক টাকা কড়ি দিতে না পারিলেও ন্যূন সংখ্যাটা কত? কোনো কোনো পাত্র স্বয়ং লিখিয়াছেন, কন্যার পিতা যদি তাহার পিলা চাইবার খরচা বহন করিতে পারেন এবং মেয়েটি যথাযথ সুন্দরী ও শিক্ষিতা হয়, তবে তিনি বিবাহ করিতে প্রস্তুত আছেন। উহারই মধ্যে বাছিয়া কোনো কোনো অভিভাবকের সহিত পত্র ব্যবহার করা হইল, কিন্তু শেষ পর্যন্ত ফলে কিছুই দাঁড়াইল না। তাহার পর অবিনাশ আরও একটা ফন্দি করিল। একদিন সে মনতোষবাবুকে বলিল, এত সব ছোকরা কবি, ছোকরা লেখক আমাদের লেখা পাঠাচ্ছে, তাদেরই মধ্যে থেকে একজন ভালো ছেলে বেছে নিলে হয় না? মনতোষবাবু বলিলেন, হ্যাঁ, নিলে তো হয়, কিন্তু বাঁচবে কি রকম করে? সে আমি একটা উপায় স্থির করেছি। উপায় কি বলো শুনি? ছোকরা লেখকদের মধ্যে যারা দেখব ব্রাহ্মণ সন্তান অথচ শাণ্ডিল্য গোত্র নয়, চিঠি লিখে তাদের ডেকে পাঠাবো। আচ্ছা ধরুন, তাদের যদি এইভাবে একখানা ছাপা পোস্ট কার্ড পাঠানো যায়, সবিনয়ে নিবেদন, আপনার রচনাটি পাইয়া অনুগৃহীত হইলাম, কিন্তু আর্য শক্তিতে উহা ছাপিতে হইলে কিছু কিছু পরিবর্তন আবশ্যক। অতএব এ সম্বন্ধে আলোচনা করবার জন্য আপনি অবসর মতো একদিন আসিয়া সম্পাদক মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করিলে ভালো হয়। নিবেদন ইতি। তাহলেই দেখবেন রোজ দুটো একটা করে ছেলে আসবে। কথা চলে তাদের পরিচয় জেনে নিয়ে, যাদের সুবিধে মনে হবে আর কি, তাদের অভিভাবকদের সঙ্গে দেখা করে চেষ্টা চরিত্র করা যাবে। আপনি কি বলেন, পোস্টকার্ড ছাপাবো? মনতোষবাবু বলিলেন, হ্যাঁ, তা ছাপাও পোস্টকার্ড, দেখো কি হয়। পোস্টকার্ড ছাপানো হইল। শাণ্ডিল্য ভিন্ন অন্য গোত্রজ কত নিরীহ লেখক যুবক এই পোস্টকার্ড পাইয়া স্বীয় প্রবন্ধ বা কবিতা ছাপা হইবার দুরাশায় উৎফুল্ল হইয়া সম্পাদক মহাশয়ের সহিত সাক্ষাৎ করিল, কিন্তু উভয় পক্ষের কাহারও মনোবাঞ্ছাই পূর্ণ হইল না। এইভাবেই 6 মাস কাটিয়া গেল। আষাঢ় মাস। মনতোষবাবু দ্বিতলের কক্ষে দিবানিদ্রায় ব্যাপৃত ছিলেন। ঠং ঠং করিয়া ঘড়িতে 3টা বাজিল। এই শব্দে তিনি চক্ষুর উন্মীলন করিলেন। সুখভঙ্গকারী দুর্বিনীত সেই ঘটিকা যন্ত্রের প্রতি আরক্ত নেত্রে একবার চাহিলেন। মুক্ত বাতায়ন পথে বাহিরে চাহিয়া দেখিলেন তখনও যথেষ্ট রৌদ্র রহিয়াছে। তাই একটা হাই তুলিয়া পার্শ্ব পরিবর্তন করিয়া আবার চক্ষু মুদ্রিত করিলেন। এইভাবে কিয়ৎক্ষণ পড়িয়া থাকাতেও যখন ঘুম আর আসিল না, তখন মনতোষবাবু উঠিলেন। মুখ ও চক্ষু ধৌত করিয়া ভাণ্ডার ঘরের দ্বারে দাঁড়াইয়া দেখিলেন তাহার স্ত্রী পা ছড়াইয়া বসিয়া সুপারি কাটিতেছেন। কন্যা মণিমালা পান সাজিতেছে। একেবারে গৌরবর্ণা না হইলেও তাহার রংটিতে ঔজ্জ্বল্য আছে। চোখ দুটি ভাসা ভাসা, টানা টানা। মুখের গড়নটি দেখিলে তাহাকে সুন্দরী বলিতে ইচ্ছে হয়। মেয়ের মুখপানে চাহিয়া মনতোষবাবু একটা ছোট্ট নিঃশ্বাস ফেলিলেন। পিতাকে দেখিয়া মণিমালা তাড়াতাড়ি একটা ডিবার খোলে 2টি পান আনিয়া দিল। পান 2টি লইয়া মনতোষবাবু হেলিতে দুলিতে নিচে নামিয়া গেলেন। আপিসকক্ষে প্রবেশ করিয়া দেখিলেন অবিনাশ অত্যন্ত চিন্তাযুক্তভাবে টেবিলের কাছে বসিয়া আছে।
তাহার সম্মুখে থাকবন্দি কাগজপত্র। মনতোষবাবু বলিলেন, কে ভাবছ কি অমন করে? অবিনাশ চমকিয়া বলিল, হ্যাঁ, আগে এসেছেন? দেখুন না একবার ব্যাপারখানা, আজকে ডাক দেখুন। কি এসব কবিতা? আগে বর্ষার কবিতা, গুনেছি সব শুদ্ধ ৫৪টা। মনতোষবাবু স্খলিত স্বরে জিজ্ঞাসা করিলেন, তা এর মধ্যে ব্রাহ্মণের ছেলে কেউ আছে? আগে আছে বই কি গোটা কত, কিন্তু তাদের বানান ভুল দেখলে মনে হয় না যে মা সরস্বতীর কোনো তোয়াক্কা রাখে। যাই হোক, কাল তাদের ছাপা পোস্ট কার্ড পাঠাবো ক্ষণ। মনতোষবাবু কাগজগুলির প্রতি চাহিয়া বলিলেন, এতগুলি সবই বর্ষার কবিতা? আগে এক দাঁত থেকে এদিক অনুসারে সাজিয়ে রেখেছি। এই দেখুন না, শ্রাবণের 7টা, শ্রাবণের মেঘ 9টা, শ্রাবণ নিশীতে 5টা, বর্ষামঙ্গল 11টা, বর্ষার বিরহ 7টা, বৃন্দাবনে বর্ষাগম 5টা, আর এ অন্যান্য 10টা। আচ্ছা মশাই, বলতে পারেন আজ মোটে 5ই আষাঢ়, রৌদ্রে কাঠ ফেটে যাচ্ছে, এর মধ্যে এই সকল কবি শ্রাবণের কবিতা লিখছেন কি করে? মনতোষবাবু বলিলেন, কিভাবে আবার কল্পনা শক্তির বলে। অবিনাশ করুণ স্বরে বলিল, এদের শক্তির চোটে আমি গরিব যে মারা গেলাম মশাই। রোজ রোজ এই রাশি রাশি কবিতা আমি পড়ি বা কখন, আর অমনোনীতই বা করি কখন? তার উপরে আবার তাগিদের চিঠি। এই যে এরা আজ কবিতা পাঠিয়েছেন, কেউ 3 দিন, কেউ 6 দিন, যারা খুব বেশি ধৈর্যশীল তারা 7টা দিন অপেক্ষা করবেন, তারপর থেকেই চিঠি আসতে আরম্ভ হবে। মহাশয়, আমি বিগত অমুক তারিখে 3টি কবিতা আর্যশক্তিতে প্রকাশের জন্য পাঠাইয়াছিলাম, কিন্তু বড়ই আশ্চর্য ও পরিতাপের বিষয় যে আপনাদের নিয়ম অনুসারে একখানি 2 পয়সার টিকিট তৎসহ পাঠানোর সত্ত্বেও অদ্যাবধি কবিতাগুলি মনোনীত হইবার সংবাদ পাইলাম না। সেগুলি অমনোনীত হইয়া ফিরিয়াও আসিল না। আপনাদের ন্যায় মহৎ ব্যক্তির নিকট এইরূপ ব্যবহার প্রত্যাশা করি নাই। চিঠিতে চিঠিতে অস্থির মশাই, দোহাই আপনার, ধূমকেতুওয়ালাদের মতো আমাদেরও নিয়ম করে দিন যে অমনোনীত কবিতা ফেরত দেওয়া হইবে না, এবং তৎসম্পর্কে কোনরূপ পত্র বাহার করিতেও আমরা অসমর্থ। ধূমকেতুর মতো, বুঝেছেন তো, যেমন কবিতা পাওয়া অমনি ছিঁড়ে ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দেওয়া। কাজ তাহলে অর্ধেক কমে যায়। মনতোষবাবু বলিলেন, কিন্তু সেটা করা কি ঠিক হবে? কবিরা চটবে যে, ওদের মধ্যে অনেকেই গ্রাহক কিনা কাগজ ছেড়ে দেবে। তাহলে আমার একটা অ্যাসিস্ট্যান্ট দিন মশাই, একা তো আমি পেরে উঠিনি। মনতোষবাবু বলিলেন, আহা, বর্ষা আসছে, এই মাসটাই একটু ভিড় বেশি। অবিনাশ উত্তেজিত স্বরে কহিল, শুধু এই মাসটা? বছরে 4 বার মশাই, 4 বার। এই হিসেব নিন না। এখন এই বর্ষা কবিতার বান ডেকে উঠেছে তো, এরপর আবার ভাদ্র মাস পড়তেই হু শব্দে আগমনী কবিতার আগমন আরম্ভ হবে। তারপর মাঘের কাগজ বেরিয়ে গেলেই বসন্ত কবিতার রীতিমতো এপিডেমিক লেগে যাবে মশাই। আবার মাস 2 পরেই তো নববর্ষ। কবিদের চিঠির উত্তর দিতে দিতে আজ যে ব্যথা হয়ে যাবে। আর শুধু কি পত্রাঘাত, যারা স্থানীয় কবি শহরে থাকেন তারা সশরীরে আপিসে এসে চড়াও হন। আপনি আসবার এই আধ ঘন্টা আগে লম্বা চুল, সোনার চশমা চোখে এক ছোকরা কবি এসে তার কবিতা অমনোনীত হয়েছে বলে ন ভূত ন ভবিষ্যৎ করে আমাকে গালাগাল দিয়ে গেলেন। এরকম তো প্রায়ই হয়। আপনি সবসময় অফিসে তো বসেন না, তাই জানতে পারেন না। ঠিক এই সময় বাহির হইতে একটি অপরিচিত কণ্ঠের শব্দ আসিল। সম্পাদক বাবু, হ্যাঁ। উভয়ে খোলা জানালা দিয়ে দেখিলেন একজন সুবেশ সুশ্রী যুবক দারোয়ানকে এই প্রশ্ন করিতেছে। অবিনাশ হঠাৎ দাঁড়াইয়া উঠিয়া শঙ্কিতভাবে বলিল, ওই ওই বোধহয় আবার একজন কবি এসেছে। মনতোষবাবু বলিলেন, চেনো নাকি? না, চিনি না। তবে কি করে জানলে কবি? হ্যাঁ হ্যাঁ, কবি, ওর বাপ কবি। চেহারা দেখছেন না? ওই দেখো আসছে। আপনি ওর সঙ্গে কথা কন, আমার ভারী তেষ্টা পেয়েছে, আমি 1 গ্লাস জল খেয়ে আসি। বলিয়া অবিনাশ দ্রুত পদে অন্তঃপুরে প্রবেশ করিল। মনতোষবাবু মনে মনে হাসিয়া বলিলেন, চোখ রাত দেখছি কবি ফবিয়া ব্যারাম হয়ে দাঁড়ালো।
যুবকটি প্রবেশ করিয়া বিনীতভাবে কহিল, আগে আপনি কি মনতোষবাবু? আগে হ্যাঁ, আপনি মশাই। যুবক হাত দুইটি জোর করিয়া বলিল, আমাকে আগে মশাই বলবেন না, আমি আপনার সন্তান তুল্য। বলিয়াই সে অবনত হইয়া মনতোষবাবুর পদধূলি গ্রহণ করিল। প্রবীণ সম্পাদক যুবকের এই আচরণে একটু বিস্মিত হইলেন। কৌতূহলপূর্ণ দৃষ্টিতে তাহার মুখপানে চাহিয়া বলিলেন, আপনি মানে তুমি ঠিক কে বলো তো? আমায় চিনতে পারছেন না? অবশ্য কি করেই বা পারবেন। আমার নাম শ্রী ললিতমোহন ভট্টাচার্য, নিবাস টাকি। বাবা যখন শ্যামবাজারে থাকতেন তখন আপনি আমাদের বাড়ি যেতেন, আমার মনে আছে। যদিও তখন আমি খুব ছোট। আমার পিতার নাম কালীচরণ ভট্টাচার্য, যার বইটই আজকাল। এই পর্যন্ত শুনিয়াই মনতোষবাবু উঠিয়া দাঁড়াইলেন, বলিলেন, আরে কালীর ছেলে তুমি, তাই বলো। এসো বাবা, এসো, কোলাকুলি করি। কোলাকুলি হয়ে গেলে নিচে উপবেশন করিয়া বলিতে লাগিলেন, বসো বাবা, এই বেঞ্চিটায় বসো। এই সেদিনও যে তোমাদের কথাই কইছিলাম বাবা, তোমার বাপ যখন মারা গেলেন তখন আমি এখানে ছিলাম না কি না, তখন আমি কটকে চাকরি করি। ফিরে এসে শুনলাম তোমার মা যা কিছু ছিল সমস্ত বেচে দিয়ে দেশে চলে গেছেন। ইদানিং আমি প্রায়ই ভেবেছি, কালীদাদা সেই ছেলেটি যে ছিল, যদি বেঁচে থাকে এতদিনে যুবা হয়েছে, কিন্তু সে যে কোথায় আছে, কি করছে, কোনো খবরই পাইনি। কাকেই বা জিজ্ঞেস করি বলো? তা তুমি ঠিকই বলেছ, জানো, আমি তোমাদের বাড়ি প্রায় যেতাম। তখন তোমার বয়স কত হবে, 8 কি বড় জোরই নয়। তারপর এখন কোথায় আছো বলো দেখি, সব খবর একে একে বলো বাবা। ললিত বলিল, আগে এখন আমি কলিকাতাতেই আছি, বেনেটোলার মেসের বাসায় থাকি। গত বছর বিয়ে পাশ করেছি, তারপর ক্যালকাটা কর্পোরেশনে চাকরিতে ঢুকেছি। হ্যাঁ, চাকরি করছো? বেশ বেশ বেশ। তা তোমার মা ঠাকুরন কোথায়? 2 বছর হলো তার কাল হয়েছে। আহা, তাই তো। তা দেশে তোমার এখন কে কে আছেন? খুড়োমশাই খুড়িমা আছেন, তাদের ছেলেপিলেরা আছে, পিসিমা আছেন একজন। বিবাহ করেছ? একটু লজ্জিত হইয়া ললিত বলিল, আগে না। দেশে যাওটাও তো, তোমার খুড়োমশাই এখানে আসেন? আগে না, তিনি আমার ওপর তত সন্তুষ্ট নন। তার সর্বদাই আশঙ্কা সামান্য যা বিষয় আছে পাছে আমি তার অর্ধেক ভাগ চাই। মার মৃত্যুর পর থেকে তিনি আমার সঙ্গে বড়ই অসৎ ব্যবহার করে আসছেন। গুরুজনদের নিন্দে করতে নেই, আমি কিছু বলবো না, সেই দুঃখেই দেশে যাওয়াটাওয়া একরকম ছেড়েই দিয়েছি। বটে, ভারী দুঃখের বিষয় তাহলে। তা কত মাইনে পাচ্ছ বাবাজি? ললিত বলিল, আগে 50 টাকায় ঢুকেছিলাম, এবছর 60 হয়েছে। তা হোক, তা হোক, ও চাকরিতে উন্নতি আছে শুনে বড়ই খুশি হলাম বাবা, বড়ই আনন্দ হলো। আজ যদি কালী দাদা বেঁচে থাকতেন। এদানিং তার অবস্থাও ভালো ছিল না, একটু কষ্টেই পড়েছিলেন। দেখো একবার সংসারের গতি, চার বই বেছে পান্নালাল মিত্তিরাজ ভেঁপে উঠেছে। তিনি শেষ দশায় অর্থাভাবে ওষুধ পাননি, পথ্য পাননি। তার ছেলেকে কিনা 60 টাকা মাইনের চাকরি স্বীকার করতে হয়েছে। শুনেছি তোমার মা নাকি বইগুলির কপিরাইট বিক্রি করে গিয়েছিলেন। এমন কাজ তিনি কেন করেছিলেন? আহা, বাপের বইগুলি যদি তোমার হাতে থাকতো তাহলে আর তোমার ভাবনা কি আজকে? ললিত বলিল, তিনি তো বিক্রি করেননি, নিলামে বিক্রি হয়ে গেছিল। বাবার কিছু দেনা ছিল, তার মৃত্যুর পর পাওনাদারে নালিশ করে ডিক্রি করে। বাড়িতে আসবাবপত্র যা কিছু ছিল সবই নিলামে চড়ে। ওই উপন্যাস 5খানির পাণ্ডুলিপি বাবার কেতাবের আলমারিতে থাকতো, সেই আলমারি শুদ্ধ কেতাব আর পাণ্ডুলিপি পান্নামিত্তির নাকি 100 টাকায় কিনে নেয়। মনতোষবাবু উত্তেজিত স্বরে বলেন, হ্যাঁ বলো কি, 100 টাকায় মায় আলমারি, কেতাব, পাণ্ডুলিপি সব?
আগে হ্যাঁ, তাই তো শুনেছি। সব এক লাটে ছিল কিনা, লাটকে লাট 100 টাকা দিয়ে কিনে নিয়ে যায়। কি ভয়ানক কথা! ছি 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 বলিয়া মনতোষবাবু কিয়ৎক্ষণ স্তব্ধ হইয়া পুষিয়া রহিলেন। তাহার পর বলিতে লাগিলেন, ওই যে পান্না মিত্তির আগেও পুরনো কেতাব বিক্রি করতো কিনা, হ্যারিসন রোডের মোড়ে সামান্য একখানি দোকান ছিল ওর। তাই গিয়েছিল তোমার বাবার পুরনো কেতাব কিনতে। পুরনো কেতাব কিনতে গিয়ে দাও মেরে নিলে আর কি। তখন পান্না মিত্তির এত বড় ছিল না, ও পান্না লাইব্রেরিও তখন হয়নি। নতুন বইয়ের দোকান তো মোটেই 5-6 বছর খুলেছে। লাইব্রেরি খুলেই তোমার বাবার উপন্যাস ছাপতে শুরু করলে। সে কি কাটতি, সে একেবারে ঢিডি পড়ে গেল। 100 টাকা দিয়ে কিনে বই বেচে ক বছরে অন্তত অন্তত 5-7 হাজার টাকা তো কামিয়ে নিয়েছে। ললিত বলিল, আগে তা তো খুবই নিয়েছে। সব বইয়েরই 3-4টে করে সংস্করণ হয়েছে। বইগুলি থাকলে যেমন করে হোক মাসে 100-150 টাকা আয় তো আমার হতোই। যাক, সে আফসোস করে আর কি হবে, যা গেছে তার তো আর চারা নেই। হ্যাঁ, তা তো বটেই। আহা, সেই সময়ই আমি বলেছিলাম, দাদা বইগুলো ছাপিয়ে ফেলো, দাদা বইগুলো ছাপিয়ে ফেলো। তা তো তিনি শুনলেন না, কেবল লিখে লিখে জমা করতে লাগলেন। অর্থাভাবেই ছাপাতে পারেননি। তখন তো আমার আর্য শক্তি ছিল না, নইলে মাসে মাসে আর্য শক্তিতেই তো আমি বের করে দিতে পারতাম। আমার আর্য শক্তি কাগজটা তুমি দেখেছো বোধ হয়, বিস্তর গ্রাহক, মাসের ঠিক 1 তারিখেই বের হয়। ললিত এই সময়ে একটু যেন উসখুস আরম্ভ করিল। কম্পিত হস্তে পকেট হইতে কতগুলি কাগজ বাহির করিতে করিতে বলিল, হ্যাঁ, আর্যশক্তি দেখেছি বই কি। আমাদের বাসায় একজন নেয়, প্রতি মাসেই পড়তে পাই। বলিয়া একবার মনুতোষবাবুর মুখের পানে, একবার নিজ হস্তস্থিত কাগজগুলির পানে চাহিতে লাগিল। তাহার ভাবভঙ্গি দেখিয়া মনুতোষবাবু মনে মনে হাসিয়া বলিলেন, কাগজগুলি কিসের? আগে গোটা 2 কবিতা এনেছিলাম। তুমি লিখেছ? আগে হ্যাঁ, এগুলো যদি আর্য শক্তিতে। মনতোষবাবু কাগজগুলি লইয়া মনে মনে অবিনাশের দূরদৃষ্টির ভূয়সী প্রশংসা করিলেন। কাগজগুলি খুলিয়া প্রথম কবিতার পানে চাহিয়া বলিলেন, তা কবিতা কেন, উপন্যাস লেখো না, দেখো না যদি বাপকা বেটা হতে পারো। আগে সেই ইচ্ছেও আছে। এ সময়টা অফিসে বড়ই খাটুনি পড়েছে, একটু ফুরসত পেলেই একবার চেষ্টা করে দেখব। তা কবিতাগুলো কি? মনতোষবাবু হতাশ হইয়া বলিলেন, আচ্ছা, পড়ে দেখব ক্ষণ। যে আঁকে বলিয়া ললিত উঠিয়া পড়িল। এখনই উঠবে? একটু জল টল? আগে আজ তো সময় নেই, এখনই একটা কাজে আমাকে বেরুতে হবে, আর একদিন আসবো ক্ষণ। কবে আসবে বলো? একটা কাজ করো না, এই রবিবারেই এসো, দুপুরবেলা এখানে 4টি খাবে, কেমন? যে আঁকে তাই আসবো, ভুলো না যেন। তোমার বাপের সঙ্গে আমার যেরকম বন্ধুত্ব ছিল, এ তো তোমার নিজের বাড়ি বলেই মনে করা উচিত। এতদিন যে আসনি, দেখা করনি, সেইটে অন্যায় কাজ করেছো বাবাজি। রবিবারে বেলা 10টার মধ্যে নিশ্চয়ই এসো। আগে আসবো বই কি। বলিয়া প্রণাম করিয়া ললিত প্রস্থান করিল। অর্ধমিনিট পরে অবিনাশ প্রবেশ করিল। মনতোষবাবু বলিলেন, ওহে, তুমি ঠিকই বলেছিলে, কবিতা দিয়ে গেল। আগে শুনেছি। কখন শুনলে? আমি ওই পাশের ঘরেই বসেছিলাম কিনা, আপনাদের কথাবার্তা যা কিছু হয়েছে সমস্তই শুনেছি। আচ্ছা, সেদিন আপনি এরই কথা বলছিলেন তো? এরা তো আপনাদের স্বঘর। হ্যাঁ, স্বঘর বই কি। ও কি বললে, ওর বাপের বইগুলি সব নিলেমে বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, একটা আলমারি, সেই আলমারি ভরা বই, উপন্যাস 5খানির পাণ্ডুলিপি, সব এক লাটে পান্না মিত্তির 100 টাকায় কিনেছিল। দেখো একবার লোকটার অদৃষ্ট। 1 লাটে? কি বলছেন? অর্থাৎ সব জিনিসগুলো একসঙ্গে আর কি, আলাদা আলাদা নয়। 1 লাটে?
বলিয়া অবিনাশ খানিক্ষণ চিন্তা করিল। শেষে বলিল, এরা আপনাদের সঘর যদি, তবে এরই সঙ্গে মণিমালার বিয়ে দেওয়া যায় না? মনতোষবাবু বলিলেন, হ্যাঁ, বলছো তো মন্দ নয়। মা বাপ নেই, কোনো অভিভাবক নেই, খাঁই বোধহয় তেমন হবে না। বিয়ে হলে মন্দ তো কিছু হয় না। অবিনাশ বলিলেন, বলে বেশ হয়। কথাবার্তায় ছোকরা বেশ বিনয়ী, ভদ্র, লেখাপড়া শিখেছে, চাকরিটিও ভালো। কেবল এক দোষ, কবিতা লেখে। তা অমন বয়সে অনেকেরই ওরকম ব্যায়াম থাকে। একটু বয়স হলেই ওটা আপনি সেরে যাবে। চেষ্টা করুন, চেষ্টা করুন। মনতোষবাবু বলিলেন, তা তুমি ঘটকালিটা করো না? আমি করব? তা বেশ তো, আমি রাজি। দেখেই চেষ্টা করে। তুমি চেষ্টা করলেই পারবে। আমি বলি কি, কাল থেকেই লেগে যাও। ও আর দেরি করা ঠিক না। আগে হ্যাঁ হ্যাঁ, কাল থেকেই আমি লেগে যাচ্ছি। কাল এক জায়গায় যাব, আমার অফিসে আসতে একটু দেরি হতে পারে। হ্যাঁ, তা হোক। দেখো একবার চেষ্টা করে। তোমার যেরকম বুদ্ধি, বোধহয় তুমি পারবে। পরদিন অবিনাশ আহারান্তে ট্রামে চড়িয়া কর্নওয়ালিস স্ট্রিটে নামিয়া পান্না লাইব্রেরিতে প্রবেশ করিল। সুপরিসর দোকানঘরটি বহুবিধ নূতন পুস্তকে বোঝাই আলমারিতে পরিপূর্ণ। মধ্যস্থলে টেবিল, ওপরে বনবন করে বিদ্যুতের পাখা ঘুরিতেছে। মাথায় টাক প্রৌঢ় বয়স্ক পান্নালাল মিত্র চেয়ারে বসিয়া কতদিনের হিসাব পরীক্ষা করিতেছেন। কিয়ৎ দূরে আরেকটি টেবিলে একরাশি প্যাকেটবন্দি পুস্তক, প্রত্যেকটি প্যাকেটে ঠিকানাযুক্ত লেবেল আঁটা। একজন কর্মচারী সেখানে বসিয়া এক একটি প্যাকেট লইয়া ভিপি ফর্ম পূরণ করিতেছে, পুস্তকের মূল্য চেক করিতেছে, অর্ডারি চিঠিখানার সহিত ঠিকানা মিলাইয়া দেখিতেছে এবং শেষ হইলে প্যাকেটটি পার্শ্বে রক্ষিত ছুরিতে ফেলিয়া দিতেছে। অবিনাশকে প্রবেশ করিতে দেখিয়া পান্নালাল বাবু তাহাকে সাদরে অভ্যর্থনা করিলেন। পুস্তক ব্যবসায়ীরা মাসিক পত্রিকার সহকারী সম্পাদকগণকে যথেষ্ট খাতির করিয়া থাকেন, নহিলে তাহাদের স্বপ্রকাশিত পুস্তকের সমালোচনায় গণ্ডগোল হয়। তারপর অবিনাশবাবু ভালো আছেন তো? মনতোষবাবু ভালো আছেন? খবর সব ভালো তো? অবিনাশ আসন গ্রহণ করিয়া বলিল, হ্যাঁ হ্যাঁ, খবর সব ভালো। কালী ভট্টাচার্যের বই এক সেট বের করতে বলুন তো। পান্নালালের আদেশ অনুসারে কর্মচারী এক সেট ওই পুস্তক বাহির করিয়া অবিনাশের নিকট রাখিল। অবিনাশ এক একখানি বহি তুলিয়া প্রথম প্রকাশের বৎসর, কোনটার কয়টা সংস্করণ হইয়াছে, মূল্য প্রভৃতি নীরবে পরীক্ষা করিতে লাগিল। একখানির বাহির সদর পৃষ্ঠায় চক্ষু রাখিয়া বলিল, এই যে লেখা রয়েছে, সত্ত্বাধিকারীর বিনা অনুমতিতে এই পুস্তকের অনুবাদ কেহ প্রকাশ করিলে আইন অনুসারে খেসারত দিতে বাধ্য হইবেন। তা এর অনুবাদও বেরিয়েছে নাকি? পান্নাবাবু সকর্বে বলিলেন, হ্যাঁ, বেরিয়েছে বই কি। সব বইগুলিরই অনুবাদ হয়েছে। হিন্দিতে, গুজরাটিতে, মারাঠিতে, মোটামুটি সব ভাষাতেই হয়ে গেছে। দেশ বিদেশে বইগুলির আদর। আরও অনেক ভাষায় অনুবাদ করার জন্য লোকে চিঠি লেগে, কিন্তু তারা টাকা দিতে চায় না। বিনা টাকায় তো আর কাউকে অনুমতি দিতে পারিনি। হিন্দি, মারাঠি, গুজরাটি এই সমস্ত অনুবাদকরা টাকা দেয়। হ্যাঁ, রীতিমতো টাকা দেয়, নইলে অনুবাদ করতে কখনো দিই? পান্না মিত্তির তেমন ছেলেই না। আচ্ছা, অনুবাদের জন্য কিরকম টাকা পান? ব্যবসায় বুদ্ধিসম্পন্ন পান্নালাল এ কথার সরল উত্তর না দিয়া বলিলেন, মারাঠিরাই সবচেয়ে বেশি টাকা দেয়, বিক্রিও ওদের তেমনই। এই কালী ভট্টাচার্যের এক একখানা বই আমরা তো 2000-এর এডিশন দিই, আর মারাঠি অনুবাদের এডিশন হয় 5000 করে। আমরা বাংলা সাহিত্য বলে যতই জাঁক করি, মারাঠি সাহিত্য আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে, অন্তত আর্থিক হিসেবে তো বটেই। অবিনাশ বলিল, হ্যাঁ, তা জানি বই কি। মনোরঞ্জন বলে ওদের একটা মাসিক পত্রিকা আছে, তার আমি গ্রাহক। আমাদের বাংলা কোনো মাসিক পত্রের অত গ্রাহক নেই। সে যা হোক, আপনার কাছে একটু বিশেষ কাজে এসেছিলুম। মনতোষবাবু আমায় পাঠিয়েছেন। একটু নিরিবিলিতে কথাবার্তার সুবিধে হতো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়, আসুন আসুন বলিয়া
পান্নালালবাবু অবিনাশকে দ্বিতলে তাহার খাস কামরায় লইয়া গেলেন। অবিনাশ বসিয়া বলিল, এই যে কালী ভট্টাচার্যের নভেল আপনারা ছাপান, এর রীতিমতো হিসেবপত্র সব থাকে তো? পান্নামিত্র একটু বিস্মিত হইয়া সন্দিগ্ধভাবে অবিনাশের মুখের পানে চাহিলেন, বলিলেন, কেন? অবিনাশ গম্ভীরভাবে বলিল, খাতাপত্র চটপট বদলে ফেলুন। খাতা বদলাবো কেন, কি হয়েছে? ইনকাম ট্যাক্সের কোনো? না না, ইনকাম ট্যাক্স না, আপনার নামে এক সঙ্গীত মোকদ্দমা হবে, তারই আয়োজন হচ্ছে তো। এই কথা শুনিয়া পান্নাবাবুর মুখে ভীতিচিহ্ন স্পষ্ট হইয়া উঠিল। বলিলেন, হ্যাঁ, মোকদ্দমা হবে? কেন, কিসের মোকদ্দমা? কি করেছি আমি? আরে কালী ভট্টাচার্যের ছেলে ললিত মোহন আপনার নামে বিস্তর টাকার দাবিতে মোকদ্দমা করবার চেষ্টায় আছে। সে বলে আমার বাবার বইখানা পান্নামিত্রের কার হুকুমে চাপিয়ে বিক্রি করে, এক বছরে যত টাকা লাভ করেছে করাক্রান্তি হিসেব করে আদালতের সাহায্যে ওর কাছ থেকে আমি আদায় করে নেব। শুনিয়া পান্নাবাবু হো হো করিয়া হাসিয়া উঠিলেন, বলিলেন, এই কথা, তা করুক না নালিশ, কার হুকুমে চাপিয়েছি আদালতেই তা দেখাবো। ললিত নালিশ করবে? বাড়ি তো মুরদ ললিতের, 60 টাকা মাইনের গোলামি করে তো খায়। তাকে চেনেন নাকি আপনি? হ্যাঁ, চিনি বই কি, সে তো এই বছর 3 হলো কলকাতায় এসেছে, আসেই তো মাঝে মাঝে আমার কাছে। আমায় বলে 100 দিয়ে বাবার বইগুলি কিনেছিলেন, অনেক 100 তো তুলে নিয়েছেন, এখন বইগুলি আমায় দিন। আমি তাকে বলি, বাবু হে, যখন আমি 100 দিয়ে কিনেছিলাম তখন কি কেউ তোমার বাপের নাম জানতো? আমি কত টাকা খরচ করে, কত কষ্ট করে, কত লোকের খোসামুদি করে বইগুলির ভালো ভালো সমালোচনা করিয়ে বের করালাম, এখন আমি কি আর দিতে পারি? আর দেবই বা কেন? প্রকাশ্য নিলেমে কিনেছি, খামোখা তোমায় দিয়ে দেব। অবিনাশ বলিল, কোনো দলিল আছে নাকি? হ্যাঁ, আছে বই কি, নইলে কি এমনি বই ছাপিয়ে বিক্রি করছি? তবে যে ললিত বলে কোনো দলিলপত্র নেই। হ্যাঁ, ললিত বলে, তা ললিত বললেই তো হবে না। আচ্ছা, আমি আপনাকেই দলিলটা দেখাই না হয়, বলিয়া পান্নামিত্র উঠিয়া গেলেন। কিয়ৎক্ষণ পরে পুনঃপ্রবেশ করিয়া আদালতের মোহরঙ্কিত একখানি সেল সার্টিফিকেট অবিনাশের সম্মুখে ধরিয়া বলিলেন, এই দেখুন, আপনি তো একজন শিক্ষিত লোক, আপনি দেখুন আমি কালী ভট্টাচার্যের বই বিনা অধিকারে চেপেছি কি ছাপবার অধিকার আমার আছে? অবিনাশ দেখিল সেল সার্টিফিকেটে বিকৃত দ্রব্যের তালিকায় আলমারি, পুরাতন পুস্তকগুলির সংখ্যা এবং পাণ্ডুলিপি 5খানির উল্লেখ রহিয়াছে। দেখিয়া বলিল, হ্যাঁ, এই তো লেখা রয়েছে, উক্ত মৃতকের হস্তলিখিত পুঁথি 5খানি, 5খানি তো বই কালী ভট্টাচার্যের। এই তো রীতিমতো দলিল রয়েছে তো। যাক, আমার মন থেকে একটা মস্ত ভাবনা গেল। পান্নামিত্র জিজ্ঞাসা করিলেন, তা এ দুর্বুদ্ধি ললিতের হলো কবে থেকে? এ তাকে নাচাচ্ছে বলতে পারেন? কি জানি, ওসব আমি জানি না। মনতোষবাবু ললিতের কাছেই শুনেছেন, কালী ভট্টাচার্য নাকি মনতোষবাবুর ছেলেবেলার বন্ধু ছিলেন। ললিত কাল মনতোষবাবুর সঙ্গে দেখা করতে এসেছিল। সে চলে গেলেই মনতোষবাবু আমায় বললেন, ওই যাও, পান্নাবাবুকে এই খবরটা দিয়ে এসো, তিনি আমাদের কাগজের একজন প্রধান বিজ্ঞাপনদাতা, অনেক টাকা খেয়েছি তার, এখনো প্রায় 150 টাকার বিল বাকি রয়েছে, তাকে সাবধান করে দিয়ে এসো দেখি। কি জানি, বলা তো যায় না, যদি শেষে টিকরি ফিকরি হয়ে যায়। তাঁর যা করবার তিনি এই বেলা সেরে ফেলেন। খাতা বদলানোর কথাটা স্পষ্ট করে বললেন না, ওই রকম করেই ইঙ্গিতে বললেন আর কি। আমার মশাই কথাটা শুনে অবধি ভারী ভাবনা হয়েছিল, তাই এসেই প্রথমেই বইগুলো চেয়ে দেখে নিলাম কোনটার কটা সংস্করণ হয়েছে। এই 5খানি বই থেকেই আপনার খুব লাভ হয় বোধ হয়। পান্নামিত্র সাবধানে বললেন, তা কিছু হয় বই কি, তবে বাজার বড় খারাপ আর কি। যথেষ্ট বিক্রি হওয়াই তো উচিত, অমন সব ভালো ভালো বই, বঙ্কিমের পর অমন বই হাত তো কেউ লিখতে পারলেন না, যতই যিনি বিজ্ঞাপন দিন। আচ্ছা, আজ তাহলে উঠি মশাই, কেমন? পান্নামিত্র অবিনাশের সঙ্গে নিচে নামিয়া কথা কহিতে কহিতে দরজা অবধি আসিলেন। ফের বিদায় লইয়া
হঠাৎ ফিরিয়া দাঁড়াইয়া অবিনাশ বলিল, হ্যাঁ হ্যাঁ, ভালো কথা। আমাদের টাকার বড় টানাটানি যাচ্ছে পান্নাবাবু। শ্রাবণ সংখ্যার জন্য কাগজ এখনো কিনতে পারিনি। আপনার বিজ্ঞাপনের টাকাটি কি? পান্নাবাবু বলিলেন, দারোয়ান পাঠিয়ে দেবেন, কালই আমি ওটা পেমেন্ট করে দেব। কালই? বেশ বেশ বেশ, এখন তবে আসি, নমস্কার। বলিয়া অবিনাশ বিদায় লইল। সম্মুখেই হাইকোর্টগামী একটি ট্রাম আসিতেছিল। ছুটিয়া গিয়া তাহাতে আরোহণ করিল। হাইকোর্টে পৌঁছিয়া উকিল লাইব্রেরিতে প্রবেশ করিতেই, কি অবিনাশবাবু, কি মনে করে বলিয়া 4-5 নব্য উকিল তাহাকে সম্ভাষণ করিলেন। ইহাদের কেহ আর্যশক্তির লেখক, কেহ গ্রাহক। অবিনাশ বলিল, আপনাদের কাছেই এসেছি, একটা আইনের পরামর্শ দরকার। একটি নিভৃত টেবিল অন্বেষণ করিয়া সকলে গিয়া উপবেশন করিলে নামধাম গোপন করিয়া সমস্ত ব্যাপারটি অবিনাশ তাহাদিগকে বুঝাইয়া দিল। শেষে জিজ্ঞাসা করিল, আচ্ছা, এতে কি বইগুলোর কপিরাইট গেছে? একজন উকিল বলিয়া উঠিলেন, সার্টেনলি নট, কপিরাইট যাবে কেন? অন্যান্য উকিলেরাও বলিলেন, না না, কপিরাইট বিক্রি হয়নি। অবিনাশ বলিল, কিন্তু বিক্রি তো হয়েছে। কি বিক্রি হলো তাহলে? প্রথমোক্ত উকিল বলিলেন, খানকত গাতে লেখা কাগজ। কপিরাইট ইজ কোয়াইট অ্যানাদার থিং। ধরুন, বঙ্কিমবাবুর বাড়িতে তাঁর 20 বৃক্ষ বইখানির মূল পাণ্ডুলিপি আছে। একজন পাণ্ডুলিপি সংগ্রাহক, ইংরেজিতে যাকে বলে ওই ম্যানুস্ক্রিপ্ট হান্টার, গিয়ে যদি 500 টাকা দিয়ে পাণ্ডুলিপি তার কাছ থেকে কিনে আনেন, তাহলে কি 20 বৃক্ষের কপিরাইট বিক্রি হয়ে গেল নাকি? কপিরাইট তাকে বলে না মশাই। আপনার এ কেসে কপিরাইট বিক্রি হলে সে কথা সেল সার্টিফিকেটে খুলে স্পষ্ট করে লেখা থাকত। অবিনাশ হাসিয়া বলিল, দেখবেন আপনাদের এই মতটি খুব পাকা তো। একজন উকিল চট করিয়া উঠিয়া গিয়া লাইব্রেরি হইতে একখানি বহি বাহির করিয়া আনিলেন। সকলে মিলিয়া সেখানির একটি অংশ পাঠ এবং আলোচনা করিয়া বলিলেন, এ দেখুন না, কপিরাইট কোনোভাবেই যায়নি। অবিনাশ প্রফুল্ল মনে আর্যশক্তির আপিসে ফিরিয়া আসিল, কিন্তু মনতোষ বাবুর নিকটে কোনো কথা ব্যক্ত করিল না। আজ রবিবার। সম্পাদক মহাশয়ের বাটিতে অবিনাশের নিমন্ত্রণ হইয়াছে। সে স্নানাদি করিয়া বেলা 8টার মধ্যেই আসিয়া পৌঁছিল। মনতোষবাবু বাড়ি ছিলেন না। অবিনাশ একবার অন্তঃপুরে গিয়া গৃহিণীর সহিত সাক্ষাৎ করিলেন। সে বৎসর পশ্চিম ভ্রমণ করিয়া ফিরিবার পর হইতে এ বাড়িতে অবিনাশের খুব আদর বাড়িয়া গিয়াছে। তখন হইতে ঘরের ছেলের মতোই অন্তঃপুরেও তাহার অবাধ গতিবিধি। গৃহিণীকে গিয়া বলিল, মা, ললিত ছেলেটির বিষয়ে কর্তা কি আপনাকে কিছু বলেছেন? আচ্ছা, ওর সঙ্গে মণিমালার বিয়ে হলে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, বলেছেন বাবা। দেখতে শুনতে লেখাপড়ায় ছেলেটি তো ভালোই শুনেছি। তোমাকেই তো ঘটকারি করতে বলে দিয়েছেন বললেন। আগে হ্যাঁ হ্যাঁ, আমাকেই বলেছেন। তার সঙ্গে কথাবার্তা কিছু হয়েছে নাকি? না না, এখনো হয়নি। তার আগে একটু গোড়া বাঁধতে হবে না মা? একটা কাজ করুন। কি বলো বাবা, কি কাজ? ললিতা জেলে, তাকে একবার মণিমালাকে দেখিয়ে দিন। বেশি কিছু সাজগোজ করতে দেবেন না, বুঝেছেন? মেয়ে দেখাচ্ছে, এটা যেন তার মনে একবারই না হয়। একখানা কালা পেরে দেশে শাড়ি আর ওরই মধ্যে সুশ্রী একটা জ্যাকেট পরিয়ে দেবেন। কপালে একখানা কাঁচ পোকার টিপ, গহনা টহনা বেশি নয় কিন্তু। মুখে পাউডার টাউডার যদি দিতে হয় তাহলে অতি যৎসামান্য, বুঝেছেন তো? আমরা যখন খেতে বসবো, মনি কর্তার কাছে বসে তাকে হাওয়া করবে। আজকালকার ছেলে কিনা, দেখুক আগে, তারপর সুবিধে মতো আমি কথা পারবো খন। যা যা করতে হয় আমি সব করব। গৃহিণী সম্মত হইলেন। ললিত আহারদির পর গৃহিণীকে প্রণাম করিয়া বলিল, কাকিমা, এখন আমি আসি তাহলে? গৃহিণী বলিলেন, এখনই চললে বাবা? এই দুপুর রোদ্দুরে না গেলে কি হতো না? এইখানে একটু বিশ্রাম করো না, বিছানা করে দিক। ললিত বলিল, না কাকিমা, আমার অনেক কাজ রয়েছে, এখন বাসাতেই যেতে হবে। আবার আসবো একদিন। আসবে বই কি বাবা, ওদের দুজনের যেরকম বন্ধুত্ব ছিল, তোমার মার সঙ্গে আমার যেরকম আত্মীয়তা ছিল,
তাতে তো পর বলে মনে হয় না, যেন ঘরের ছেলেটি বলেই মনে হয়। ঘরের ছেলের মতো আসবে যাবে, এখানে থাকো না দিন কতক, বাসায় খাবার দাবার কষ্ট। মাতৃবিয়োগের পর হইতে এমন মিষ্ট স্নেহপূর্ণ কথা ললিতকে কেহ বলে নাই। তাহার ইচ্ছা করিতে লাগিল এই সাদর নিমন্ত্রণ সে গ্রহণ করে, কিন্তু আত্মসংবরণ করিয়া বলিল, বাসায় থেকে থেকেই অভ্যেস হয়ে গেছে কাকিমা, এখন আর কোনো কষ্ট বোধ হয় না। তাছাড়া আমার আপিসও এখান থেকে অনেকটাই দূর হবে, মাঝে মাঝে আসবক্ষণ দেখা করে যাব। আবার কবে আসবে? ললিত একটু চিন্তা করিয়া বলিল, পরশু বিকেলে আসবো কাকিমা। নিচে নামিয়া গিয়া ললিত দেখিল আপিস ঘরে বসিয়া অবিনাশ প্রুফ সংশোধন করিতেছে। ললিতকে দেখিয়া সে বলিল, চললেন নাকি? হ্যাঁ, এবার যাই। আপনার শ্রাবণের কাগজ এরই মধ্যে শুরু হয়ে গেছে নাকি? হ্যাঁ, দ্বিতীয় ফর্মার অর্ডার প্রুফ এসেছে, প্রথম ফর্মায় আপনার একটা কবিতা গেছে যে। ললিত একথা শুনিয়া বলিয়া উঠিল, গেছে? কোনটা? শ্রাবণের মেঘ বলিয়া অবিনাশ দেরাজ টানিয়া তাহার মধ্য হইতে প্রথম ফর্মার ছাপা ফাইল বাহির করিল। ললিতের হস্তে সেটি দিয়া বলিল, এ দেখুন। ললিত দেখিল প্রথম পৃষ্ঠাতেই তাহার শ্রাবণের মেঘ ছাপা হইয়াছে। দেখিয়া তাহার মন উল্লাসে যেন নৃত্য করিয়া উঠিল। নিজের রচনা ছাপার অক্ষরে দেখিবার সৌভাগ্য ইতিপূর্বে আর কখনো তাহার হয় নাই। নিবিষ্ট চিত্তে সেটি পাঠ করিতে লাগিল। অবিনাশ তাহার অলক্ষ্যে মুখ টিপিয়া একবার হাসিল, কারণ এ ব্যাপারটি তাহারই কীর্তি। মনুতোষবাবু কবিতাটিকে রাবিশ আখ্যা দিয়াছিলেন, ছাপিতেই চাহেন নাই। অবিনাশ অনেক বুঝাইয়া তাহাকে সম্মত করাইয়াছেন। কবিতাটি পাঠ করিয়া ললিত বলিল, এ যে একেবারে প্রথম পৃষ্ঠাতেই দিয়েছেন। অবিনাশ বলিল, হ্যাঁ, কবিতাটি মনতোষবাবুর ভারী পছন্দ হয়েছে কিনা তিনি বললেন, এরকম ভালো কবিতা খুব কমই আমরা পেয়ে থাকি, এটিকে প্রথম পৃষ্ঠাতেই দাও। আরও একটা কবিতা আপনি দিয়ে গেছেন না, বোধহয় শেষের দিকে সেটিও যাবে। এই কথাগুলি শুনিয়া ললিত একেবারে মোহিত হইয়া গেল। বলিল, সে কবিতাটি মনতোষবাবুর কেমন লেগেছে আপনাকে বলেছেন? না, তা এখনো বলেননি, তবে একটা কথা আমায় বলেছেন, সেটি আপনার কাছে প্রকাশ করা আমার উচিত হবে কিনা, ঠিক হবে কি? বলিয়া অবিনাশ ললিতের পানে সহাস্য নেত্রে চাহিয়া রহিল। শেষে বলিল, যাকে বলেই ফেলি, আপনার কবিতা পড়ে মনতোষবাবু আমাকে বললেন, ও হে, এ যে একটা জিনিয়াস, এতদিন কোথায় ছিল, যেরকম দেখছি কালেও খুব উঁচু দরের একজন কবি হবে। ভাগ্যিস অন্য কাগজে না গিয়ে আমাদের কাগজেই প্রথম এসেছে। খুব সাবধান, দেখো যেন ছোকরা আমাদের হাতছাড়া না হয়ে যায়। তুমি খুব ঘন ঘন বাসায় যেতে আরম্ভ করো, ওর সঙ্গে খুব ভাব ভালোবাসা করে নাও। এই বেলা ওর কাছ থেকে কথা নিয়ে নাও, যেন অন্য কোনো কাগজে ও কবিতা না দেয়। হে দেখুন মশাই, ঘরে সব কথা আপনাকে বলে ফেললাম, আমি সরল মানুষ আসলে। বলিয়া অবিনাশ হাসিতে লাগিল। ললিত আহ্লাদে অভিভূত হইয়া বলিল, তা আমার কবিতা যদি আপনাদের ভালো লাগে আপনারাই ছাপান না, তবে অন্য কাগজে আমি যাবই বা কেন, সে বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। ললিতের অন্য কাগজে না যাইবার অপর কারণও ছিল। তাহার বহু কবিতাই অন্যান্য কাগজের আপিস হইতে ইতিপূর্বে ফেরত আসিয়াছে, কিন্তু সে কথা প্রকাশ করিবার কোনো প্রয়োজনীয়তা সে অনুভব করিল না। মনতোষবাবুর সুদুর্লভ কাব্যবিচার শক্তি দেখিয়া সে চমৎকৃত হইয়া গেল, এবং এই অসাধারণ গুণসম্পন্ন পুরুষের প্রতি তাহার মন আন্তরিক ভক্তিতে একেবারে অবনত হইয়া পড়িল। সে যে একজন জিনিয়াস এবং তাহার কবিতাগুলি যে যথার্থই অতি উচ্চ শ্রেণীর, সে বিষয়ে মনতোষবাবুর সহিত তাহার কিছুমাত্র মতভেদ ছিল না। অবিনাশ অতঃপর ঘন ঘন ললিতের বাসায় যাতায়াত আরম্ভ করিল। ললিত প্রায়ই নিমন্ত্রিত হইয়া মনতোষবাবুর বাড়িতে আসে, আহারতি করে, ঘরের ছেলের মতো গৃহিণীর সহিত মণিমালার সহিত বসিয়া হাসি রঙ্গ গল্পগুজব করে।
ছোট ছোট ছেলেমেয়েগুলির সঙ্গে খেলা করে। বাসায় ফিরিবার সময় নিচে নামিয়া আপিস ঘরে গিয়া আটক পড়িয়া যায়। অবিনাশের সহিতই 2-1 ঘণ্টা কাটাইয়া দেয়। অবিনাশ তাহার কবিতার অজস্র প্রশংসা করিয়া করিয়া অতি শীঘ্রই তাহার মনটিকে জয় করিয়া লইল। উভয়ের মধ্যে বয়সের পার্থক্য খুব বেশি নয়, সুতরাং ইহাদের মধ্যে সম্বন্ধটা সখ্যে পরিণত হইতে অধিক দিন লাগিল না। অবিনাশবাবু দেখিতে দেখিতে অবিনাশ তা হইয়া গেলেন। ক্রমে এখন দাঁড়াইয়াছে শুধু অবিনাশ। একদিন বৈকালে গোলথিকির ধারে বেড়াইতে বেড়াইতে ললিত বলিল, অবিনাশ, তুমি এত লেখাপড়া শিখেছ, 50 টাকা মাইনের সহকারী সম্পাদকই আর কতদিন করবে? তোমার পরিবারটি তো নিতান্ত ক্ষুদ্র নয়, অন্য চাকরির চেষ্টা দেখো না কেন? 50 টাকায় তোমার চলে। তা কি আর চলে? পৈতৃক কিছু টাকা আছে, তারই সুদ খাই। কানকতক বই লিখেছি, তা থেকেও কিছু পাই। ছোট ভাইটি চাকরি করে, সেও কিছু আনে। সব মিলিয়ে কোনো গতিকে সংসার চালাই। অন্য চাকরি এখন আর কে দেবে ভাই? তবে ব্যবসার একটা মতলব আছে, দেখি কি হয়। ব্যবসা? কি ব্যবসা? একখানা বইয়ের দোকান খুলব, বেশ লাভ। নিচের ওইগুলো তো রয়েছেই, ঔপন্যাসিক অনাদিবাবুও হাতে আছেন, তার বইটই পাবলিশ করা যাবে। আর্য শক্তিখানা রয়েছে, সমালোচনায় সুবিধে হবে আর কি। বিজ্ঞাপনগুলোও অর্ধমূল্যে হবে, মনতোষবাবু ভরসা দিয়েছেন। তা কবে দোকান খুলবে? শিগগিরই শিগগিরই, পুজোর আগে, হয়তো বা শ্রাবণের মাঝামাঝি খুলে ফেলব। কর্নওয়ালি স্ট্রিটে একটা ঘরও আমি ঠিক করে রেখেছি। দোকান চালাবে কে? ভাইটিকেই দোকানে বসাবো। রেল অফিসে বেরোয় 20 টাকা পায়, তাও অস্থায়ী চাকরি। সে চাকরি ছাড়িয়ে দিয়ে ওকেই দোকানে বসাবো, আর আমিও অবসর মতো দোকানে বসবো। তোমার বাবার বইগুলো যদি এই সময় হাতে থাকতো তাহলে ভারী সুবিধে হতো। 2 দিন পরে অবিনাশ বলিল, ওহে ললিত, দেখো, একটা মতলব আমার মাথায় এসেছে। কি মতলব? কিন্তু ভারী গোপনীয় কথা ভাই। মনতোষবাবুর কাছে কিংবা গিন্নির কাছে, এমনকি মণিমালার সঙ্গেও কথায় কথায় এ কথা প্রকাশ যদি না করো তাহলেই আমি বলি। না না, তুমি যখন অত করে বারণ করছো, নিশ্চয়ই আমি প্রকাশ করব না। সে বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। এখন ব্যাপারটা কি তো বলো। অবিনাশ অত্যন্ত নিম্নস্বরে বলিল, পান্না মিট্টি তোমার বাবার বইগুলি একরকম ফাঁকি দিয়েই কিনে নিয়েছে বলতে হবে। ওর সঙ্গে শঠে শঠাৎ করে দেখলে হয় না। কিরকম? এই ধরো, তুমি তো তোমার বাপের একমাত্র উত্তরাধিকারী। তোমার বাপের যা কিছু ছিল বা আছে সবই এখন তোমার। তুমি আমায় একখানা দলিল লিখে দাও যে এত দ্বারা আমার পিতা ঠাকুরের পুস্তকগুলির কপিরাইট আমি শ্রীযুক্ত অবিনাশ মুখোপাধ্যায় মহাশয়কে এত টাকা মূল্যে বিক্রয় করিতেছি। কিছু টাকাও আমি দেব তোমায় তার জন্য, নইলে বিক্রয়টা তো আইনসঙ্গত হবে না। তারপর দোকান খুলেই ওই দলিলের বলে আমি তোমার বাবার বইগুলি ছাপতে আরম্ভ করে দেব। ললিত বলিল, পান্না মিথ্যে নালিশ করবে না? আরে করুক না, আমার মামা শ্বশুর হাইকোর্টের উকিল। আমার 1 পয়সা উকিলে খরচা নেই। হাইকোর্টে মামলা হতেও 2 বছর লাগে। 2 বছর তোমার বাবার বই আমি বিক্রি করে নিই। পান্না মিথ্যের যা দাম রেখেছে, আমি প্রত্যেক বইয়ের দাম তার চেয়ে 4 আনা কম রাখবো। সবাই আমার দোকান থেকেই কিনবে। তারপর ক্রমশ যা দাঁড়াবে, অন্তত আমার বিশ্বাস যা দাঁড়াবে তাও বলি, পান্না যখন দেখবে মোকদ্দমা করতে করতে টাকার শ্রাদ্ধ হচ্ছে, দোকানের কাজ ফেলে কাগজের তারা বগলে উকিল বাড়ি আর হাইকোর্টে ছুটোছুটি করতে করতে প্রাণান্ত হয়ে যাচ্ছে, তখন সম্ভবত একটা আপোষের প্রস্তাব করবে। তখন আমি তাকে বলবো, সবগুলি না দাও, অন্তত কতক বইয়ের কপিরাইট আমাকে লিখে দাও। যদি 2 খানাও পাওয়া যায় তা সেই বা মন্দ কি? খড়পোড়া বাঁশ যা উদ্ধার হয় রে ভাই। কি বলো, দেবে? ললিত বলিল, আচ্ছা, ভেবে চিনতে তোমায় আমি বলবো। পরদিন ললিত বলিল, দেখো ভাই, এ বিষয়ে আমি অনেক ভেবেচিন্তে দেখলাম জানো। লিখে তোমায় আমি দিতে পারি এখনই, কিন্তু আমার ভয় হয় শেষে এই নিয়ে তুমি হয়তো জেরবার হয়ে পড়বে। উকিলের ফি না লাগলেও
আরও কত রকম খরচ তো আছে। হাইকোর্টে মোকদ্দমা চালানো কি সহজ কথা দাদা? পান্নামিত্তির যদি আপোষ নাই করে, শেষে যদি তোমার বিরুদ্ধে ডিক্রি হয়, তখন তুমি করবে কি? না না, ওসব ফন্দি তুমি ছেড়ে দাও। অবিনাশ কিন্তু দেখা হইলেই ললিতকে এই বিষয়ে পিড়াপিড়ি করিতে লাগিল, কিন্তু ললিত কিছুতেই রাজি হয় না, অবিনাশও ছাড়ে না। শেষে ললিত বলিতে লাগিল, আচ্ছা তুমি দোকানই তো খোলো আগে, তারপর যা করার করা যাবে খন। আষাঢ়ের শেষ সপ্তাহ। ভোর হইতে মাঝে মাঝে বৃষ্টি হইতেছে। পূর্ব দিকে জানালা দিয়া আকাশ যতটা দেখা যাইতেছিল, তাহা মেঘে মেঘে পরিপূর্ণ। মেসের বাসায় কেওড়া কাঠের তক্তপোষের ওপর বসিয়া ললিত এক পেয়ালা চা নিঃশেষ করিয়া একখানি নূতন এক্সারসাইজের খাতা খুলিয়া কবিতা লিখিতে আরম্ভ করিয়াছিল। এই কয়দিন প্রায় প্রত্যহই একটা করিয়া কবিতা সে লিখিয়া ফেলিয়াছে। শুনিতে পাই ফুল ফুটিবার পক্ষে দক্ষিণ বাতাস যেমন উপকারী, কবিত্বের পক্ষে কাব্যরসিকদের প্রশংসাবাদও নাকি সেই রূপী। বলাই বাহুল্য, এই 2-3 সপ্তাহ ধরিয়া অবিনাশী এই কাব্যকাননে দক্ষিণ বাতাসের কাজ করিয়াছে। আগামী সংখ্যা আর্যশক্তি যতখানি ছাপা হইয়াছে, তাহাতে ললিতের উভয় কবিতাই গিয়াছে। অবিনাশ বলিয়াছে, শেষের দিকের জন্য তোমার একটা কবিতা চাই, এ মাসে ভালো কবিতার বড়ই অভাব। ললিতের খাতায় পূর্বলিখিত কবিতা অবশ্য অনেকগুলি আছে, কিন্তু এবার সে নূতন কবিতা দিবে, এবং এরূপ করিবার একটি গভীর উদ্দেশ্যও তাহার আছে। এবেলা মনতোষবাবুর বাড়ি তাহার চাপানের নিমন্ত্রণ আছে, কবিতাটি সঙ্গে করিয়া লইয়া যাইবে। আকাশে মেঘ ঘনীভূত হইয়া আসিয়াছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাইতেছে। ললিত লিখিতেছে, মাঝে মাঝে পেন্সিল উঠাইয়া চিন্তা করিতেছে, আবার লিখিতেছে। এইরূপে ঘণ্টাখানেক লিখিবার পর কবিতাটি শেষ হইল। ঝমঝম করিয়া বৃষ্টিও আবার নামিল। ললিত তখন খাতা বন্ধ করিয়া জানালা দিয়া বৃষ্টি দেখিতে লাগিল আর ভাবিতে লাগিল, সারাদিন যদি এরকম বৃষ্টি থাকে, তবে ওবেলা নিমন্ত্রণে যাওয়ার কি হইবে? ভিজিতে ভিজিতে গিয়া উপস্থিত হইলেই বা তাহারা মনে করবেন কি? অথচ না গেলেও যে নয়। 2 দিন মনতোষবাবুর বাড়ি সে যায় নাই। এই 2 দিন তাহার কাছে বড়ই নীরস মনে হইয়াছে। বড় কষ্টেই ঘণ্টার পর ঘণ্টা কাটিয়াছে। কারণটা গোপনীয়। বৃষ্টি কি তাহার সঙ্গে এমন করিয়া বাদ সাধিবে? ক্রমে সে মনে মনে স্থির করিল, ভদ্রলোককে কথা যখন দিয়াছে, তখন তাহা রক্ষা করিতেই হইবে, ঝড়ই হোক, জলই হোক, আর বজ্রপাতই হোক। হঠাৎ সিঁড়িতে কাহার পদশব্দ হইল। ললিত দ্বারের পানে চাহিয়া রহিল। কয়েক মুহূর্ত পর আসিয়া দাঁড়াইল অবিনাশ। বেচারির আপাদমস্তক জলে ভিজিয়া গিয়াছে, তাহার বন্ধ ছাতার ডগা দিয়া জলের ধারা নামিতেছে। এ কি অবিনাশ, এ কি ভয়ানক ভিজে গেছ যে? অবিনাশ হাসিতে হাসিতে বলিল, হ্যাঁ, অবস্থা শোচনীয়। ট্রাম থেকে নামলাম, বৃষ্টিটাও জোরে এলো, এইটুকু আসতেই দেখো না এই ব্যাপার। ছাতাটি বারান্দায় রাখিয়া জুতা জোড়াটি খুলিয়া অবিনাশ কক্ষ মধ্যে প্রবেশ করিল। ললিত বলিল, ইস, জামাকাপড় চাদর বিলকুল ভিজে গেছে, ছেড়ে ফেলো, ছেড়ে ফেলো, আমি শুকনো কাপড় জামা বের করে দিই, দাঁড়াও। ভিজা পিরান খুলিয়া ফেলিয়া গামছায় কাহাত পা মুছিয়া অবিনাশ শুষ্ক বস্ত্র পরিধান করিল। ললিতের গেঞ্জি তাহার গায়ে একটু আঁটো হওয়ায় তাহা রাখিয়া কোচার খুঁট দিয়া আবৃত করিয়া লইল। ঝি আসিয়া ভিজা কাপড়গুলি নিংড়াইয়া শুকাইবার জন্য বারান্দায় টাঙাইয়া দিল। অবিনাশ বসিয়া বলিল, কই আমার কবিতা দাও। ললিত বলিল, তুমি কি কবিতার জন্য এত দূর এসেছ এই জল বৃষ্টিতে? তবে আর কিসের জন্য বলো, তুমি তো আমায় নেমন্তন্ন করনি। বলিয়া অবিনাশ হাসিতে লাগিল। ললিত বলিল, আরে ওবেলা তো তোমাদের ওখানে যেতেই হবে, কবিতাটি সঙ্গে করেই নিয়ে যাব ভেবেছিলাম, সকালে উঠেই লিখতে বসেছিলাম, এই কতক্ষণ হলো শেষও করেছি। কই দেখি। ললিত বলিল, আরে না না, এখনো সংশোধন করিনি তো, আগে সংশোধন করি, তারপর দেখো।
না না, দাও না দেখি, যা হয়েছে তাই দেখি। আরে এখনো ঠিক মনের মতো হয়নি, এখনো অনেক জায়গায় বদলাতে হবে যে। বেশ তো, এসো না, দুজনে একসঙ্গে পড়তে পড়তে বদলানো যাক। কই বের করো, এই খাতাখানা বুঝি? বলিয়া অবিনাশ খাতাখানি খুলিয়া ফেলিল। প্রথম পৃষ্ঠায় চক্ষু রাখিয়া বলিল, শ্রাবণ নিশীথে। বাবা বাবা, নামটি বেশ চমৎকার হয়েছে বলিয়া মনে মনে পাঠ করিতে লাগিল। পাঠ শেষে খাতাখানি বন্ধ করিয়া জানালা দিয়া মেঘপ্লাবিত আকাশের পানে উদাস দৃষ্টিতে চাহিয়া দীর্ঘ নিঃশ্বাসের সহিত বলিল, বাহ, সুন্দর, অতি সুন্দর। শেষে ললিতের মুখপানে চাহিয়া মাথাটি নাড়িতে নাড়িতে গদগদভাবে বলিল, সার্থক কলম ধরেছিলে ভাই। ললিত লজ্জা ও পুলক চরিত কণ্ঠে বলিল, যাও যাও, তোমার ঠাট্টা করতে হবে না। অবিনাশ বলিল, না, আমি ঠাট্টা করিনি, বাস্তবে কি কবিতাটি অতি চমৎকার। এতকাল সহকারী সম্পাদকই করছি, কত হাজার হাজার কবিতা ঘেঁটেছি, কিছু কিছু তো বুঝি নাকি। এরকম কবিতা সচরাচর আমরা পাই না। যেমন ভাষার সরলতা, তেমনি ভাবে নূতনত্ব। বলিয়া খাতাখানি আবার সে খুলিল, পড়িতে লাগিল। দেখিতেছি বসে বসে বাতায়ন পথে, মেঘ রাজা উঠিয়াছে আকাশের রথে। বাহ, উপমাটি একেবারেই নতুন। মাইকেল লেগেনি, হেমবারুজ্জে লেগেনি, রবি ঠাকুর পর্যন্ত লেগেনি। হ্যাঁ, থেকে থেকে ছুটে এসে সৌদামিনী রানী করিছেন প্রিয়তম সাথে কানাকানি। দেখিয়ায় দৃশ্য হায় অন্তর আমার, না জানি কিসের লাগি করে হাহাকার। খাতা হইতে চক্ষু তুলিয়া বাহিরে আকাশের দিকে চাহিয়া আপন মনেই অবিনাশ মৃদুস্বরে বলিতে লাগিল, করে হাহাকার, করে হাহাকার। বাহ, অতি সুন্দর। এইরূপে কয়েক মুহূর্ত কবিত্বরসটুকু উপভোগের ভান করিবার পর অবিনাশ আবার পড়িতে লাগিল। সেদিন যেদিন তারে দেখিনু প্রথম, পড়ে গেল আঁখি তার রূপে অনুপম। নয়নের নিদ্রা গেল বয়নের হাসি, তারি মুখ স্মরি আর আঁখি চলে ভাসি। শ্রাবণ নিশীথে আজি আধার মগন, হায় হায় কোথা মোর হৃদয়ের ধন। এ পর্যন্ত পড়িয়া অবিনাশ হঠাৎ থামিল, কৌতুকের সহিত ললিতের মুখবাণে দু একবার চাহিল। শেষে বলিল, ইয়ে ভায়া, কি ব্যাপার, কারোর সঙ্গে প্রেমে পড়েছ নাকি? ললিত মুখ ফিরাইয়া বলিল, প্রেমে না পড়লে বুঝি প্রেমের কবিতা লেখা যায় না? অবিনাশ বলিল, আরে তা লেখা যাবে না কেন, যায়। আমাদের মনতোষবাবুও বলেন, কল্পনা শক্তিতে সবই লেখা যায়। আচ্ছা, তারপর পড়ি। কেন বা দেখিনু তারে লোভিনু কি ফল, না জানি সে মোর ভাগ্যে সুধা কি গরল। পোহাইবে আধার শ্রাবণ রজনী, আকাশে উদিবে পুনঃ নবদিনমণি। আমার এ জীবনের অন্ধকার রাতি পোহাবে কি, দেখিব কি দিবাকর ভাতি। আচ্ছা ভাই, তুমি সত্যি বলছো এ একেবারে নিছকই কল্পনা? ললিত কোনো উত্তর না দিয়া অন্যদিকে মুখ ফিরাইয়া হাসিতে লাগিল। অবিনাশ আবার খাতাখানির ওপর দৃষ্টিবদ্ধ করিয়া ধীরে ধীরে বলিল, বাহ 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 বাহ, এই শেষের স্ট্যাঞ্জাটাই সব থেকে সুন্দর হয়েছে। নাহি জানি আছে কি বা বিধাতার মনে, পাবো কি পাবো না তারে কভু এ জীবনে। যদি পাই মোর তুল্য কে বা সুখী ভবে, নাহি পাই সারা জন্ম কাঁদিতেই হবে। পাই না বা পাই তারে এ জীবন ভরি, সেই রবে মোর হৃদয় ঈশ্বরী। একেবারে গ্র্যান্ড, সিম্পলি গ্র্যান্ড। কবিতা যদি বলতে হয় তবে এইরকম রচনাকেই বলতে হয়। আজকাল যেসব কবি হয়েছেন কেবল শব্দাড়ম্বর, ভাবের কোনো সাক্ষাৎ নেই। কেমন ছোট সহজ কথায় তুমি লিখেছ, অথচ রসের ফোয়ারা ছুটছে। ললিত বলিল, তুমি তো আমার সব কবিতাকেই সোনার চোখে দেখো, বরং মনতোষবাবুর পছন্দ হবে কিনা তাই আমাকে বল। অবিনাশ উত্তেজিত স্বরে বলিল, হবে না আবার, তিনি একেবারে মুগ্ধ হয়ে যাবেন। তাঁর মতো কাব্যরসিক সম্পাদক বাংলায় আছে কটা। যাক, এবার আমাদের আর্য শক্তিকে অন্তত কবিতার জন্য আর কোনো কাগজ হটাতে পারছে না।
অতঃপর দুই বন্ধুতে মিলিয়া আর্য শক্তি সম্বন্ধে, বর্তমান বঙ্গ সাহিত্য সম্বন্ধে, মনতোষ বাবুদের সম্বন্ধে অনেক আলোচনাই হইল। মণিমালার বিবাহের কথাও উঠিল। অবিনাশ বলিল, মণিমালার বিয়ে কি আর এতদিন বাকি থাকে? এতদিন কোন কালে হয়ে যেত। মনতোষবাবু যে গোঁ ধরে আছেন নিজে সাহিত্যিক ছাড়া আর কাউকে জামাই করবেন না, এই এক বাধা। আর দ্বিতীয় বাধা, বরপণের উনি ভয়ানক বিরোধী। আর্য শক্তিতে এ সম্বন্ধে ওর কয়েকটা প্রবন্ধ বেরিয়ে গেছে, পড়েছ বোধ হয়। বরপণ স্বরূপ 1 পয়সাও দেবেন না, কেউ মাথা খুললেও না। তাতে মেয়ের বিয়ে হয় বহুত আচ্ছা, না হয় মেয়ে আইবুড়োই থাকবে, এই তার মত। এবার বলো তো, 1 পয়সাও নেবে না এরকম সাহিত্যিক কোথা থেকে খুঁজে পাওয়া যাবে? একটা প্রস্তাব এসেছে, দেখা যাক কি হয়। মনতোষবাবুর তো খুব ইচ্ছে আছে, কিন্তু ও স্ত্রী রাজি হচ্ছেন না। অবিনাশ লক্ষ্য করিল, এই কথা শুনিয়া ললিতের মুখ যেন পাংশুবর্ণ হইয়া গেল। ক্ষীণস্বরে জিজ্ঞাসা করিল, কার সঙ্গে? অবিনাশ নিতান্ত নির্লিপ্তভাবে বলিল, ওই ঢাকার অনাদিবাবুর সঙ্গে। ও উপন্যাসিক অনাদিবাবু আর কি। ঢাকায় তিনি ওকালতি করেন, খুব পসার। গত ফাল্গুন মাসে তাঁর স্ত্রী বিয়োগ হয়েছে। মাসখানেক হলো তিনি এখানে এসেছিলেন। মণিমালাকে দেখে তার ভারী পছন্দ হয়েছে। নিজে লজ্জায় মনতোষবাবুকে বলতে পারেননি, আমায় এসে ধরলেন, বললেন, এটি ভায়া তোমাকে যেমন করে হোক করে দিতেই হবে। মনতোষবাবুকে বলেও তার মতামত আমি জানি, সিকি পয়সাও আমি নেব না। মেয়েকে গহনা টহনাও কিছু তাকে দিতে হবে না। গায়ে হলুদের তত্ত্বে আমি গা সাজানো সমস্ত গহনা পাঠিয়ে দেব। তাঁর এই কথা শুনে আমি জিজ্ঞেস করলাম, আমায় ঘটকালিতে কি দেবেন বলুন দেখি? তিনি বললেন, এবার যে উপন্যাস আমার বেরোবে সেটা তোমার নামে আমি উৎসর্গ করব। আমি বললাম, আচ্ছা চেষ্টা করে দেখি। শুনে মনতোষবাবু সহজেই রাজি হলেন। বললেন, পাত্রটি তো খুবই ভালো, যেমন বিদ্বান তেমনই প্রতিজ্ঞাশালী। উপন্যাস লিখে নামও যথেষ্ট হয়েছে। ওকালতিতে টাকাও পান বিস্তর। আমার খুবই মত আছে, দেখি গিন্নি কি বলেন। ওর স্ত্রী কিন্তু দোজবর শুনে একদম বেঁকে বসেছেন। একে দোজবর, তাতে আবার 4টি ছেলে মেয়ে আছে কিনা। কথা কত বলছেন, হলোই বা দোজবর। বয়স তো এমন কিছু বেশি নয়, এই 42 কি 43। গিন্নিকে কত বোঝাচ্ছেন। এখন নাকি গিন্নি অনেকটা নরম হয়েছেন শুনছি। দেখা যাক কত দূর কি হয়। বলাই বাহুল্য, অনাদিবাবু সংক্রান্ত সমস্ত কথাগুলি অবিনাশের একদমই কল্পিত। ললিত কি যেন বলি বলি করিতে লাগিল। তাহার ওষ্ঠযুগল অল্প নড়িয়া উঠিল, কিন্তু কোনো বাক্য নিঃসৃত হইল না। অধমুখে মৌনভাবে সেইভাবেই বসিয়া রহিল। জলটা এতক্ষণে ছাড়িয়া গিয়াছিল। অবিনাশ বলিল, বেলা হলো ভাই, এখন তাহলে উঠি। হ্যাঁ। ললিত কাতর দৃষ্টিতে চাহিয়া বলিল, তোমার কাপড় জামা তো শুকোয়নি অবিনাশ, আমার জামাও তো তোমার গায়ে হবে না। এইখানেই স্নানাহার করো না, ও বেলা এখন দুজনে যাব। অবিনাশ বলিল, না ললিত, আমার বিস্তর কাজ রয়েছে ভাই। থাকলে তো চলবে না, নইলে থাকতাম। তোমার এই ধুতিখানা পরেই যাই। তুমি বরঞ্চ একখানা চাদর টাদর আমায় দাও, তাই গায়ে দিয়ে নি এখন। ছাতাটি হাতে লইয়া অবিনাশ বলিল, ও বেলা আসছো তো ঠিক? হ্যাঁ হ্যাঁ, ঠিক আসবো। কবিতাটি আজই কিন্তু ছাপাখানায় পাঠাতে হবে, ওটি যেন ভুলো না ভাই। না না, ভুলবো না, তুমি নিশ্চিন্ত থাকো। আচ্ছা আচ্ছা, আসি তবে। বলিয়া অবিনাশ ভিজা জুতো জোড়াটি পায়ে দিয়া সিঁড়ি নামিতে লাগিল। পরদিন বেলা 7টা বাজিতে না বাজিতেই ললিত অবিনাশের বাড়িতে আসিয়া হাজির। দরজার কাছে দাঁড়াইয়া ডাকাডাকি করিতেছিল। কে বলিয়া অবিনাশ তাহার দ্বিতলের বারান্দায় আসিয়া দাঁড়াইল। তাহাকে দেখিবা মাত্র, আরে ললিত যে, বলিয়া ছুটিয়া গিয়া সে দ্বার খুলিয়া দিল। দেখিল ললিতের হস্তে খবরের কাগজে আংশিকভাবে জড়ানো তাহার পূর্বদিনের ধুতি ও পিরানটি। তাহার মুখ শুষ্ক, চক্ষু দুইটি বসিয়া গিয়াছে। অবিনাশ বলিল, এ কি, তোমার চেহারা এমন হয়ে গেল কেন? শরীর ভালো আছে তো? ললিত বলিল,
কাল সারা রাত্রি আমার ঘুম হয়নি। অবিনাশ নষ্টামি করিয়া বলিল, কেন, কোনো কবিতা লিখছিলে নাকি? না, কবিতা টবিতা না, একটা বড় বিষম ভাবনায় পড়ে গেছি, তাই তোমার সঙ্গে পরামর্শ করতে এসেছি ভাই। ও বলিয়া অবিনাশ ললিতকে বৈঠকখানায় আনিয়া বসাইল। জিজ্ঞাসা করিল, তা বলো, ব্যাপার কি? ললিত বলিল, অবিনাশ, কাল যে কবিতাটি আমি তোমাকে দিয়েছি। অবিনাশ তাড়াতাড়ি বলিল, হ্যাঁ হ্যাঁ, সে তো মনতোষবাবু কাল সন্ধেবেলায় পাশ করে দিয়েছেন। তুমি চলে গেলে সেটা তাকে দেখালাম কি না। বললেন, এটিও অতি উঁচু দরের কবিতা হয়েছে। চাপাখানার বান্ডিলের মধ্যে সেটি বেঁধে রেখে এসেছিলাম। এতক্ষণে বোধহয় কম্পোজ করা শুরু হয়ে গেছে, এ মাসেই বেরুবে। ললিত বলিল, না না, আমি সে কথা জিজ্ঞেস করছি নে, আমার সে কবিতাটি। অবিনাশ বিস্ময়ের ভাব প্রকাশ করিয়া বলিল, কবিতাটি? কবিতাটি কি? সেটি ভাই নিছক কল্পনা নয়। অনেক কষ্টে হাসি চাপিয়া মুখখানি গম্ভীর করিয়া অবিনাশ ললিতের পানে চাহিয়া বলিল, কি বলছো তুমি? তুমি সত্য সত্যই কি? ললিত বলিল, হ্যাঁ অবিনাশ, আমি সত্যি সত্যি। অনেক ইতস্তত করিয়া অনেক কষ্টে ললিত নিজ মনের গোপনীয় কথা অবিনাশের নিকট প্রকাশ করিল। সকল কথা শুনিয়া অবিনাশ কিয়ৎক্ষণ স্তব্ধ হইয়া বসিয়া রহিল। শেষে বলিল, এমন ব্যাপার একদমই বুঝতে পারিনি তো আগে আমি। ললিত বলিল, শব্দ শুনলে এখন উপায় কি বলো তো? অবিনাশ যেন কত চিন্তিত হইয়া বলিল, অনাদিবাবু অনেক টাকার মানুষ, বিশেষ তিনি আগাগোড়া সমস্ত গহনা দেবেন বলেছেন। এই তো হয়েছে মুশকিল। এইবার ললিতের মুখ খুলিল। সে বলিল, ভাই, তোমরা শিক্ষিত লোক হয়েও কি এই কথা বলবে? গহনায় কি এত বড় হলো? মনের সুখ কি কিছুই না? মানি অনাদিবাবু আমার চেয়ে ধনে মানে অনেক বড়, কিন্তু তেমনি তিনি আমার চেয়ে বয়সেও যে অন্তত 20 বছরের বড়। মণিমালার বাপের বয়সী। এই বিবাহে কি মনের মিল আদৌ হতে পারে? সেটা তোমরা একবারও বিবেচনা করবে না? অবিনাশ বলিল, সবই তো বুঝি, কিন্তু কথাটা কি জানো ললিত, মনতোষবাবুর আর্থিক অবস্থা তেমন ভালো নয়। তুমি এখন একরকম আপনার লোক হয়েই পড়েছ, তোমাকে বলতে তো দোষ নেই। আর্য শক্তির এত গ্রাহক তত গ্রাহক বলে বাইরে আমরা যতই লম্ফচম্প করি, সে কেবল ব্যবসাটাই ভুয়ো কথা। দিন কতক কাগজখানা খুব জেঁকে উঠেছিল বটে, কিন্তু ইদানিং বছর 2-3 আর কি আর্য শক্তির অবস্থা ক্রমেই খারাপ হয়ে আসছে। কাউকে বলো না যেন আবার। আর্য শক্তির জন্য মনতোষবাবু বিলক্ষণ দিনদার হয়ে পড়েছেন, অথচ নামডাক যথেষ্ট। বড় বড় সব লোকের সঙ্গেই আলাপ, তারা সব আসবে বিবাহে নিমন্ত্রিত হয়ে। তুই একখানি অলংকার যা আছে তা পরিয়ে মেয়েকে বিবাহ সভায় বের করেন কি করে বলো দেখি? অনাদিবাবু গা ভরা গহনা দেবেন, সেই জন্যই তাঁর দিকে ঝুঁকেছেন বই তো নয়। ললিত কয়েক মুহূর্ত স্তব্ধ হইয়া বসিয়া রহিল। শেষে বলিল, আচ্ছা, কত টাকার গয়না হলে চলতে পারে অবিনাশ? 1000 টাকার গহনা হলে কোনো গতিকে একরকম গা সাজানো হয়, কোনে গয়না বই তো নয়। আচ্ছা ভাই, আমি যদি 1000 টাকার গয়না মণিমালাকে দিতে পারি, তাহলে কি আমার কোনো আশা আছে? আমার 1000 টাকা সম্বল আছে, আমার জন্য তুমি একবার বলে দেখবে? অবিনাশ বলিল, আচ্ছা, তোমার যখন এতই ঝোঁক হয়েছে, তোমার জন্য আমি চেষ্টা করে দেখব না হয়, কিন্তু অনাদিবাবু যেরকম ধরেছেন। ললিত কিয়ৎক্ষণ চিন্তা করিয়া বলিল, দেখো, তুমি কদিন থেকেই বাবার বইগুলোর কপিরাইটের কথা আমায় বলছো, কিন্তু এ পর্যন্ত আমি শিকার হইনি। শিকার না হওয়ার কারণও তোমাকে আমি বলেছি। আচ্ছা, এখন না হয় একটা প্রস্তাব করি, তুমি ভাই আমার এই উপকারটি করে দাও। আমি তোমাকে কপিরাইট লিখে দিচ্ছি, কিন্তু দামটাম আমি নিতে পারবো না ভাই।
তোমাকে আমি কপিরাইট দানপত্রে লিখে দেব। বলো, এই ঘটকালিতে তুমি রাজি আছো? একবার বলো। অবিনাশ বলিল, কেন, কিছু দাম নিতে তোমার আপত্তি কি? বেশি তো আমার ক্ষমতায় কুলোবে না, এই ধরো 102 টাকা। ললিত বলিল, তুমি এ কাজ করতে যাচ্ছ একটা খেয়ালের বশে, নিশ্চয়ই তোমার এর জন্য লোকসান সইতে হবে। তার উপর আবার তোমার কাছে টাকা নিয়ে, না না ভাই, সে হবে না, সে অন্যায় হবে। অবিনাশ কিয়ৎক্ষণ চিন্তা করিবার ভান করিল, তারপর বলিল, আচ্ছা, তুমি যখন অত করেই বলছো, তখন দাম না হয় দিও না। আমি মনতোষবাবুকে, গিন্নিকে বলে কয়ে দেখি একবার চেষ্টা করে। ললিত আবেগের সহিত বলিল, হ্যাঁ হ্যাঁ, তুমি চেষ্টা করলেই পারবে ভাই। অবিনাশ অন্যদিকে চাহিয়া আরও কিয়ৎক্ষণ যেন ভাবিল, শেষে বলিল, কিন্তু যদি সফল হই, আমার ঘটকালিটা কিন্তু সঙ্গে সঙ্গেই চাই ভাই। তুমি যে বলবে আগে 2 হাত এক হয়ে যাক, তারপর কপিরাইট লিখে দেব, সে কিন্তু আমি শুনব না। ললিত উৎসাহের সহিত বলিল, আরে এই তো কথা। আচ্ছা, যেদিন তুমি এসে আমার সংবাদ দেবে যে ওরা রাজি হয়েছেন, সেদিনই আমাকে দিয়ে তুমি দলিল লিখিয়ে নিও। আচ্ছা, তবে আমি চেষ্টা করে দেখি, কিন্তু দেখো ভাই, কথার যেন খেলাপ না হয়। আরে হবে না, হবে না, সে বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকো। 2 দিন পরে অবিনাশ ললিতের বাসায় আসিয়া সংবাদ দিল, কর্তা ও গৃহিণী উভয়েই রাজি হইয়াছেন। আজ সন্ধ্যার পর তাহারা ললিতকে আহারের নিমন্ত্রণ করিয়াছেন। বোধ হয় এ বিষয়ে কথাবার্তা কহাই তাহাদের উদ্দেশ্য। শুনিয়া ললিত যেন হাতে স্বর্গ পাইল, তাহার চোখ ছলছল করিতে লাগিল। অবিনাশের হাতখানি নিজের হাতে চাপিয়া ধরিয়া বলিল, ভাই, তুমি আমাকে জন্মের মতো কিনে রাখলে। সন্ধ্যার পর ললিত নিমন্ত্রণ রক্ষা করিল। মনতোষবাবু তখনও সান্ধ্যভ্রমণ হইতে ফিরেন নাই। গৃহিণী ললিতকে নির্জনে লইয়া গিয়া বলিলেন, হ্যাঁ বাবা, তুমি আমার মণিকে বিয়ে করতে চেয়েছ? ললিত লজ্জায় অধবদন হইয়া রহিল। গৃহিণী বলিলেন, তা এ তো বেশ সুখের কথা বাবা। মণিকে তোমার যদি এতই পছন্দ হয়ে থাকে, ওকে তুমিই নাও, আমাদের তাতে কোনো আপত্তি নেই। কিন্তু একটা কথা আছে বাবা। ললিত বলিল, কি মা, বলুন। শুভকর্মটি তাহলে এই শ্রাবণ মাসেই ছেড়ে ফেলতে হবে, নইলে অগ্রহায়ণ মাসের আগে তো আর বিয়ের দিন নেই। ভাদ্র মাসে মনির আবার জোড়া বছর পড়বে। ভাদ্র মাসেও জন্ম মাস কিনা 14 পা দেবে, জোড়া বছরে তো বিয়ে হতে নেই। ললিত বলিল, তা শ্রাবণেই হোক না কেন, আমার কোনো। আমিও তাই বলি, শুভস্য শীঘ্রম। দেশে কি তোমার খুড়োমশাইকে চিঠি লিখবো আমরা? না না, কিছু দরকার নেই মা, আমার জন্য তো ভেবে ভেবে তাদের ঘুম হচ্ছে না। আমি বেঁচে আছি কি মরে গেছি সে খবরও তারা নেন না, তাদের চিঠি লিখবার দরকার কি? সে তুমি যেরকম বলবে তাই হবে বাবা। আর একটা কথা বাবা। কি মা, বলুন না। মণিকে বিয়ের পরে কোথায় রাখবে? প্রথম অবশ্য 2-6 মাস এখানেই থাকবে, তারপর তারপর ছোটখাটো একটা বাড়ি ভাড়া করে ওকে নিয়ে যাব। গৃহিণী বলিলেন, ওই হচ্ছে একটা মুশকিল বাবা। তোমার তো কেউ স্ত্রীলোক অভিভাবক নেই, মাসি পিসি খুড়ি জেঠি কেউ নেই। মনি তো ছেলে মানুষ, একলা কি করে বাড়িতে থাকতে পারবে? তাছাড়া তোমার মাইনেও তো এখন কম। মাইনে কিছু না পারা পর্যন্ত মনিকে যদি এখানেই রাখো, তাহলেই ভালো হয় না বাবা? দেশে আমার একজন পিসিমা আছেন, চেষ্টা করলে তাকে আমি পরে এখানে নিয়ে আসতে পারবো। আচ্ছা, তার তো এখনো দেরি আছে মা, সে কথা পরে হবে। সব রকম বিবেচনা করে আপনারা যা ভালো বুঝে আমায় পরামর্শ দেবেন তাই আমি করব। কর্তা বেড়াইয়া ফিরিয়া আসিয়া ভাবি জামাতাকে নানা স্নেহবাক্যে আপ্যায়িত করিলেন। পঞ্জিকা দেখিলেন, 27শে শ্রাবণ বিয়ের ভালো দিন পাওয়া গেল। পরদিন অবিনাশ বেলা 8টার মধ্যে ললিতের বাসায় গিয়া উপস্থিত। বলিল, আজকে বেলা 2টোর পর হাইকোর্ট পাড়ায় আসতে পারবে? কেন? তাহলে সেই দলিলটা আজ লেখা হতে পারত।
আচ্ছা, তুমি যদি বলো তো আসি। অবিনাশ অ্যাটর্নি বাড়ির ঠিকানা বলিয়া দিল। বলিল, আমি ঠিক কাঁটায় কাঁটায় 2টোর সময় তাদের সিঁড়ির কাছে বসে থাকবো, কিন্তু তুমি দেরি করবে না তো? আরে না না, দেরি কেন করব? ললিত, আমার এই তাড়াতাড়ি দেখে তুমি কি মনে করছো জানি নে, হয়তো ভাবছো তোমাকে আমি অবিশ্বাস করছি, পাছে বিয়ে টিয়ে হয়ে গেলে আর না দাও, ফাঁকি দাও। কিন্তু তা নয় ভাই, দোকানটা খোলবার সব বন্দোবস্ত করেছি, জন্মাষ্টমীর দিনই খুলবো। সেই দিনই তোমার বাবার প্রথম বইখানি প্রকাশ করব, এইটি আমার ভারী ইচ্ছে। সেই জন্যই একটু তাড়াতাড়ি করছি আর কি। ললিত বলিল, লিখে তো দিচ্ছি, কিন্তু দেখো ভাই, শেষে যদি বিপদে পড়ো আমাকে কিন্তু দোষ দিও না। যথাসময়ে অ্যাটর্নি বাড়ি গিয়া তানপত্র লেখা হইল। পরদিন তাহা রেজিস্ট্রারিও হইয়া গেল। রেজিস্ট্রি অফিস হইতে বাহির হইয়া অবিনাশ বলিল, একটা কথা বলে রাখি ভাই, মনতোষবাবু কিংবা তার স্ত্রীকে এই কপিরাইট কেনার কথা ঘুণাক্ষরেও যেন বলো না, বুঝেছ? না না, এতদিন যখন বলিনি তখন এখন কেনই বা বলবো। ললিতকে ট্রামে তুলিয়া দিয়া অবিনাশ অ্যাটর্নি অফিসে গেল। সেখানে গিয়া বলিল, 12,000 টাকার দাবিতে পান্না মিত্তিরের নামে একখানা নোটিশ লিখতে হবে। বিনা অধিকারে অন্যায়ভাবে কালী ভট্টাচার্যের 5খানি উপন্যাস ছাপিয়ে বিক্রি করে এ 5.5 বছরে খরচ খরচা বাদ দিয়ে অন্তত 10,000 টাকা তো লাভ করেছে। অনুবাদ সত্ত্ব বিক্রি করেও অন্তত 2,000 টাকা সে পেয়েছে। এই 12,000 টাকার দাবিতে তাকে একখানা নোটিশ লিখে পাঠান। অ্যাটর্নি তদানুসারে নোটিশ পাঠাইল যে সপ্তাহ মধ্যে পান্না মিত্র যদি এই টাকা দাখিল না করে তবে সপ্তাহান্তে হাইকোর্টে তাহার নামে মোকদ্দমা রুজু হইবে। শ্রাবণ সংখ্যার আর্য শক্তি বাহির হইয়া গেল। বিবাহের আয়োজনে মনতোষবাবু মনোযোগ দিলেন। তাহার বন্ধুবান্ধব তাহাকে বলিতে লাগিলেন, আরে এটা তো রীতিমতো সাহিত্যিক বিবাহ, ছোট বড় সমস্ত সাহিত্যিককে নিমন্ত্রণ করে বিবাহ রচনীতে একটা সাহিত্য সম্মিলন করে ফেলতে হবে। সবই তো হইতে পারে, কিন্তু টাকা কই? ওই জিনিসটারই যে বড় টানাটানি। টাকার অপ্রতুলতাবশত বিবাহের আয়োজন অতি মন্থর গতিতে অগ্রসর হইতে লাগিল। বিবাহের 5 দিন মাত্র বাকি। মনতোষবাবু বিমর্ষ চিত্তে মাথায় হাত দিয়া বসিয়া ভাবিতেছিলেন। অবিনাশ আসিয়া জিজ্ঞাসা করিল, অত কি ভাবছেন? মনতোষবাবু বলিলেন, টাকার জন্য বড় মুশকিলে পড়ে গেছি হে। গহনা কিংবা নগদ টাকা কিছুই দিতে হবে না বটে, পরাভরণ, দান সামগ্রী, লোকজন খাওয়ানোর খরচ এসব তো আছে রে বাবা। এক জায়গায় 1,000 খানেক টাকা ধারের বন্দোবস্ত করেছিলাম, তখন তো বলেছিল নিশ্চয় দেবে, এখন বলছে পারবে না। শেষকালে কি দাঁড়িয়ে অপমান হতে হবে নাকি? বলিতে বলিতে তাহার চক্ষু ছলছল করিয়া উঠিল। অবিনাশ বলিল, তাই তো, তাহলে এখন উপায়? উপায় আমার মাথার মুন্ডু। আমি এসব ছেড়ে ছুড়ে পালাই অবিনাশ, তোমরাই যা হয় করো। অবিনাশ কয়েক মুহূর্ত নীরবে থাকিয়া বলিল, আমি টাকার চেষ্টা করে দেখব। দেখো যদি পাও। পাবে? কোনো আশা আছে কি? চেষ্টা করলে পেতে পারি বোধ হয়, দেখি চেষ্টা করে। পরদিন অবিনাশ 1,000 টাকা আনিয়া মনতোষবাবুকে দিল। তিনি মহা খুশি হইয়া জিজ্ঞাসা করিলেন, কোথায় পেলে হে? অবিনাশ একটু ইতস্তত করিয়া বলিল, ওটা একটু সুযোগে পাওয়া গেছে আর কি। মনতোষবাবু অবিনাশকে অনেক আশীর্বাদ করিতে লাগিলেন। বলিলেন, বিয়ে হয়ে যাক, কিছু সুদ ধরে একখানা হ্যান্ড নোট তোমাকে আমি লিখে দেব। না 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 না, সে তুমি বললেও শুনবো না, সুদ কিন্তু তোমায় নিতেই হবে। তুমি গরিব মানুষ, বিনা সুদে আমায় এত টাকা ধার দেবে, সে কি হয় নাকি? আজ 27 শ্রাবণ। আজ ললিতের সহিত মণিমালার বিবাহ। এই 1 সপ্তাহের জন্য নিকটে একখানি বড় বাড়ি ভাড়া লওয়া হইয়াছে, সেই বাড়িতেই বিবাহ হইবে। দেশ হইতে মনতোষবাবুর আত্মীয় কুটুম্বগণ আসিয়াছেন। বিবাহ বাড়ি গম গম করিতেছে।
মনতোষবাবুর বন্ধুর অভাব নেই। বিবাহের দিন অনেকেই শতপ্রবৃত্ত হইয়া সাহায্য করিতে আসিলেন। অবিনাশকে মনতোষবাবু প্রাতের গাড়িতে নাটোরে পাঠাইয়া দিয়াছেন। 2 মণ কাঁচা গোল্লা সেখানে ফরমাস দেওয়া হইয়াছিল। সন্ধ্যার ট্রেনে তাহার সঙ্গে লইয়া অবিনাশ আসিয়া পৌঁছিবে। ললিত গায়ে হলুদ হইতে এই বাড়িতেই আছে। আজ সেও 5 জনের সঙ্গে কাজকর্মে লাগিয়া গিয়াছে। কলিকাতায় ছোট বড় বহু সংখ্যক সাহিত্যিক এবং সাহিত্য সম্পর্কিত ভদ্রলোকই নিমন্ত্রিত হইয়াছেন। সন্ধ্যার পূর্ব হইতেই 2-1 করিয়া পৌঁছিতে আরম্ভ করিলেন। উপেন্দ্রবাবু নামক একজন উকিলের সহিত মনতোষবাবু বসিয়া কথাবার্তা কহিতেছিলেন। উপেন্দ্রবাবু বলিলেন, আপনার বেআইয়ের বইগুলি যে পান্না মিত্রের কাছ থেকে উদ্ধার করতে পেরেছেন, এটা কিন্তু খুবই ভালো হয়েছে। মনতোষবাবু আশ্চর্য হইয়া বলিলেন, কি বললেন আপনি? বই আবার কবে উদ্ধার করলাম? কেন, আপনার অবিনাশ তো পান্না মিত্রের কান মোলে তার কাছ থেকে বইগুলির কপিরাইট কেড়ে নিয়েছে। আপনি কিছু জানেন না নাকি? না, আমি তো কিছু জানি নে। কি করে কেড়ে নিলে? কবে? আরে বিলক্ষণ কেড়ে নিয়েছে। আমি মনে করেছি আপনি সবই জানেন। অন্তত অবিনাশ তো আমাকে তাই বুঝতে দিয়েছিল আর কি। সে বললে আমি তো কেবল বেনাম তার। ব্যাপারটা কি একটু খুলে বলো তো। উপেন্দ্রবাবু তখন বলিতে আরম্ভ করিলেন, ওই পান্না মিত্তির আমার মক্কেল কিনা 3-15 হলো একদিন পান্না এসে আমায় বললে, এই দেখুন অ্যাটর্নি বাড়ি থেকে একটা নোটিশ পেয়েছি। কালী ভট্টাচার্যির ছেলে ললিত ভট্টাচার্যির কাছ থেকে সব কপিরাইট অবিনাশ দানপত্র লিখিয়ে নিয়েছে। নিয়ে এখন বলছে আমি কালী ভট্টাচার্যির বই বিনা অধিকারে ছাপিয়ে 12,000 টাকা লাভ করেছি, সেই টাকা না দিলে আমার নামে নালিশ করবে। আমি তাকে জিজ্ঞেস করলাম, বিনা অধিকারে ছাপিয়েছ নাকি? সে বললে, না না, এই দেখুন না আমার দলিল। দলিল দেখলাম, সে দলিল কিছুই নয়, কিনেছে কেবল কত হাতের লেখা কাগজ। কপিরাইট যাচ্ছিল তারই আছে। বললাম তাকে সেই কথা, সে তো বিশ্বাসই করতে চায় না। তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে 3-4 দিন বড় বড় উকিল কৌশলীর কাছে গিয়ে বিস্তর ফি গুনে মত নেওয়া হলো। সকলেই বললে কপিরাইট পান্নালাল কেনেনি, কপিরাইট যাচ্ছিল তারই আছে। শেষে অবিনাশের অ্যাটর্নির বাড়ি গিয়ে অবিনাশকে ডেকে মিটমাট করা হলো। পান্নালাল নগদ 2,000 টাকা অবিনাশকে দিলে, আর স্বকীয় পত্র লিখে দিলে যে কপিরাইটের অধিকারী সে কখনো ছিল না এবং এখনো নয়, আর কখনো ওসব বই সে ছাপবে না। অবিনাশ লিখে দিলে সে কপিরাইটের মালিক স্বরূপ নগদ 2,000 টাকা পান্নার কাছ থেকে পেয়ে তার উপর সমস্ত দাবি দাওয়া ছেড়ে দিলে। এই তো 5-6 দিন আগে মিটমাট হয়েছে। আপনাকে অবিনাশ কিছু বলেনি? না, কিছুই তো আমি জানি নে, এই তো আপনার কাছেই প্রথম শুনছি। উপেন্দ্রবাবু বলিলেন, তবে কি এর মধ্যে আরো কোনো গোলযোগ আছে নাকি? মনতোষবাবু বলিলেন, সেই রকমই তো দেখছি। অবিনাশ যদি জানতেই পেরেছিল যে পান্না আরও দলিল কিছুই নয়, তার তো উচিত ছিল আমাকে এসে সেই কথা বলা। চুপি চুপি ও এত কাণ্ড করলে কেন? ওর মনে নিশ্চয়ই পাপ আছে। উপেন্দ্রবাবু বললেন, হ্যাঁ, তাই তো এখন বোধ হচ্ছে। নইলে আপনার জামাইয়ের কাছ থেকে দানপত্র লিখিয়ে তা রেজিস্ট্রারি করে নেবে কেন? দেখি বলিয়া মনতোষবাবু উঠিয়া গেলেন। ললিতের সন্ধান করিয়া তাহাকে নির্জনে লইয়া গিয়া যাহা যাহা শুনিয়াছিলেন সকল কথা বলিলেন। জিজ্ঞাসা করিলেন, তুমি কি তার নামে দানপত্র লিখে দিয়েছ? আগে হ্যাঁ, আমাকে বললে তোমার বাপের বইগুলোর কপিরাইট যদি উদ্ধার করতে পারি একবার চেষ্টা করে দেখি। বলিয়া অবিনাশের সঙ্গে দিনের পর দিন এ সম্বন্ধে তাহার যাহা কিছু কথাবার্তা হইয়াছিল সমস্তই মনতোষবাবুকে বলিল। ওহ, কি বিশ্বাসঘাতক, কি বিশ্বাসঘাতক বলিয়া মনতোষবাবু স্তব্ধ হইয়া বসিয়া রহিলেন। শেষে বলিলেন, দলিল লেখার আগে যদি আমাকে একটিবার জিজ্ঞেস করতে বাবাজি। ললিত বলিল, এর মধ্যে যে এত কাণ্ড আছে আমি তা কেমন করে জানবো বলুন তো? দোকান খোলা, বাবার বই ছাপানো, সমস্তই তাহলে মিথ্যে কথা? ও যে আমাদের সঙ্গে এরকম জুয়া চুরি করবে সে কি আমি জানতাম? একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মনতোষবাবু বলিলেন, পিতৃধন তোমার অদৃষ্টে নেই, তুমি আর কি করবে বলো?
কিন্তু অবিনাশটা যে আমাদের সঙ্গে এরকম চাতুরি খেলবে তা তো আমি স্বপ্নেও জানিনি। এতকাল আমার নুন খেয়ে শেষকালে এই বিশ্বাসঘাতকতা! ছি, আসুক আজকে সে। আজ আর তাকে কিছু বলবো না। বিয়ের হাঙ্গামটা চুকে গেলেই তাকে দূর দূর করে তাড়িয়ে দেব। বিয়ের জন্য 1000 টাকা তার কাছে ধার করেছি, দেব না তো সিকি পয়সাও দেব না। ভাগ্যিস হ্যান্ড নোটখানা লিখে দিইনি, কি নরাধম। রাত্রি 8টার সময় সন্দেশ লইয়া অবিনাশ আসিয়া পৌঁছিল। মনতোষবাবু তাহাকে দেখিয়া মুখ ফিরাইয়া অন্যত্র চলিয়া গেলেন। অবিনাশ সন্দেশ রাখিয়া বস্ত্রাদি পরিবর্তন করিতে বাড়ি গেল। রাত্রি 9টায় অবিনাশ ফিরিল। বর তখন সভাস্থ হইয়াছে। ক্রমে বিবাহের লগ্ন উপস্থিত হইল। অবিনাশবাবু তাড়াতাড়ি মনতোষবাবুর কাছে গিয়া একখানা মোটা লেফাফা দিয়া বলিল, দেখুন, মার হাতে এই লেফাফাখানা দেবেন। বিয়ে হয়ে গেলে বাসর ঘরে বউ কোণে গিয়ে বসলে সকলে যখন যৌতুক দেবে তখন মা যেন মণিমালার হাতে এই খামখানা দেন। আমি তো সেখানে যেতে পাবো না, মাই দিন। মনতোষবাবু জিজ্ঞাসা করিলেন, কি এটা? ওটা মণিমালাকে আমার দেওয়া যৌতুক। দেখুন না, লেফাফার ওপরই তো লেখা আছে। মনতোষবাবু লেফাফা আলোকের নিকট ধরিয়া দেখিলেন, তাহাতে লেখা আছে, স্নেহময়ী ভগিনী শ্রীমতী মণিমালা দেবীকে তাহার শুভ বিবাহে আমার যৌতুক। এতে কি আছে বলিয়া মনতোষবাবু লেফাফাটি ছিঁড়িবার উপক্রম করিলেন। অবিনাশ, খুলবেন না, খুলবেন না এখন বলিতে বলিতে মনতোষবাবু লেফাফাটা ছিঁড়িয়া তাহার মধ্য হইতে কাগজপত্র বাহির করিলেন। দেখিলেন তাহার ভিতর 1000 টাকার একখানি নোট, একখানি রেজিস্ট্রারি করা দলিল। রুদ্ধশ্বাসে মনতোষবাবু জিজ্ঞাসা করিলেন, কি অবিনাশ, হ্যাঁ? বলিয়া দলিলখানি আলোকের নিকট ধরিলেন। অবিনাশ বলিল, দেখে ফেললেন, ওখানা মণিমালার নামে দানপত্র। পান্না মিত্রের কাছ থেকে কপিরাইট উদ্ধার করেছি, উপরন্তু 2000 টাকা। মনতোষবাবু হঠাৎ অবিনাশের হাতখানা চাপিয়া ধরিয়া বলিলেন, আমায় মাপ করো অবিনাশ। তাহার সর্বাঙ্গ ঠকঠক করিয়া কাঁপিতে লাগিল। অবিনাশ পরম বিস্ময়ে বলিল, কেন, কিসের মাপ? মনতোষবাবু কোথায় গেলেন? লগ্ন যে উত্তীর্ণ হয়ে যায়, বরকে নিয়ে চলুন। বিবাহ সভা হইতে হাঁকাহাঁকি পড়িয়া গেল। লেফাফাখানি বগলে করিয়া বরকে লইয়া মনতোষবাবু অন্তঃপুরের মধ্যে প্রবেশ করিলেন। স্ত্রীলোকেরা মঙ্গল শঙ্খ ও উলুধ্বনিতে দিংমণ্ডল প্রকল্পিত করিয়া তুলিল। ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ। তাহলে দেখলেন তো, প্রিয়জনের কোনো একটা ব্যবহার দিয়ে তাকে বিচার করা উচিত নয়। যাকে বহুদিন ধরে চেনেন তাকে একটা ভুল দিয়ে বিচার করবেনই বা কেন? কেন সে ভুলটা করলো একবার খতিয়ে দেখবেন না? হয়তো ভুলের আড়ালে একটা সম্পূর্ণ অন্য গল্প পাওয়া যাবে। হয়তো দেখা যাবে আমাদেরই ভুল, সেই ঠিক। আমরা চোখে ভুল দেখেছি, তাই তাকে ভুল বুঝেছি। তাই প্রিয়জনের কোনো ব্যবহারে কষ্ট পেলে তার সঙ্গে একবারটি কথা বলুন, তার একটু খোঁজ নিন। হয়তো দেখবেন যদি সে ভুল হয়ও তাকে ক্ষমা করা সহজ হয়ে যাচ্ছে। যাক, আজ আমায় বিদায় দিন। তবে অনেকগুলো পিঠে পড়ে আছে এখনো, সবগুলো খেতে হবে। সকলে খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।